সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 923তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শাকিল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে একটি সন্তানের আশায় 6টি বিয়ে বসে নাজমা। বাইরে ভাই, আমাদের এই সমাজে একটা কথা প্রচলিত আছে, কান নিয়েছে চিলে। এই কথা বলে আমরা চিলের পিছনে দৌড়াইতে থাকি, কিন্তু কানে হাত দিয়ে দেখি না যে আমার কানটা আছে কি না। আমার কানটা আছে কি না আমি চাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে হাত দিয়ে চেক করে নিতে পারি যে আমার কানটা আছে কিনা। এই চেক না করে চিলের পিছনে দৌড়াইতে থাকে। তো আমাদের এই সমাজটা নষ্ট করে তৃতীয় পক্ষ, যে কোনো সম্পর্ক নষ্ট করে তৃতীয় পক্ষ। এই গল্পটা এরকম একটা গল্প যে আপনি এই গল্প থেকে আজকে এক বাস্তব শিক্ষা পাবেন, এক পারিবারিক জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্পের শেষে রংপুরের ভাই মোহাম্মদ শাকিল হাসানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাকিল হাসান, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী। আমার বাবা বাংলাদেশ আর্মিতে চাকরি করে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা একজন মিলিটারি, এবং আমার বাবা আমাদের এলাকাতে অনেক সম্মানিত একজন মানুষ। মিলিটারি হলেও আমার বাবা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে, বাবার অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাবা মুখে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যথেষ্ট পরিমাণের দিনদার ইমানদার একজন ব্যক্তি আমার বাবা। আমাদের এলাকার সব মানুষ আমার বাবাকে অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসে। আমার যে 2টা বড় বোন আছে, আমার বড় বোন 2টো অনেক ভালো ছিল, যথেষ্ট নামাজি দিনদার মহিলা ছিল। তারা পড়াশোনা শেষ করে এবং মাদ্রাসা লাইনে পড়াশোনা করার পরে তাদের দুজনেরই বিয়ে হয় এবং দুজনকে আমরা বিয়ে দিই 2জন আলেমের কাছে। দুজনেই কোরআনে হাফেজ ছিল। আমাদের পরিবারটা আমাদের এলাকাতে ভীষণ নাম করা একটা পরিবার। আমি পরিবারের একটি ব্যতিক্রম ধর্মী ছেলে ছিলাম। আমার বাবা, আমার বোনেরা, আমার মা, দাদা দাদি সবাই অনেক ভালো ছিল, কিন্তু আমি তাদের মাঝে পুরো উল্টা হয়েছি। আমি ঠিক বেশি পড়াশোনা করতামও না, পড়াশোনার প্রতি আমার তেমন কোনো মনোযোগ ছিলও না। আমার বেশি মজা লাগতো পোলাপানের সাথে দুষ্টামি করতে, মাঠে ঘাটে খেলাধুলা করতে এবং বেপরোয়া জীবনযাপন করতে। আমি যথেষ্ট পরিমাণের উচ্ছৃঙ্খল মুখের একটা ছেলে ছিলাম। আমার বাবা আমাকে নিয়ে খুব টেনশন করতো, সবসময় বলতো যে আমার এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, আমার একমাত্র ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। আমার মেয়ে 2টাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি এবং 2জন কোরআনে হাফেজের কাছে বিয়ে দিয়েছি, অথচ আমার এই ছেলেটা তার জীবনটা এভাবে নষ্ট করলো। কোনোভাবেই আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। আমার বাবা এইভাবে আমাকে নিয়ে সবসময় দুঃখ করতো। আমাদের পরিবারের একটা বিষয় বলে রাখি, এটা প্রতিটা পরিবারেরই ফলো করা উচিত। আমার বাবা যখনই বাড়িতে আসতো, 15 দিন, 20 দিন অথবা 1 মাস 2 মাস পরে যখনই বাড়িতে আসতো, ধরেন আমার বাবা 15 দিন পরে বাড়িতে আসছে, 15 দিন পরে বাড়িতে আসলে এই 15 দিনের কয়টা আমাকে আমার হাতে কাগজ কলম দিত, আমাকে বলতো যে এই 15 দিনে তুমি কয়টা ভালো কাজ করেছো এটা এক পাশে লিখো, আর কয়টা খারাপ কাজ করেছো এটা এক পাশে লিখো। এরকম করে আমার বাকি 2 বোনের হাতেও আমার বাবা কাগজ আর কলম তুলে দিত। তো আমি চিন্তা করতাম এই 15 দিনে আমি কয়টা ভালো কাজ করেছি। আমার যা মনে আছে আমি লিখতাম এক পাশে, যে নামাজ পড়েছি বা কাউকে উপকার করেছি, বা কেউ হয়তো আমার কাছে সাহায্য চেয়েছে সাহায্য করেছি, বা ভিক্ষুককে দান করেছি। এই থেকে শুরু করে যতগুলো ভালো কাজ আমার দৃষ্টিতে মনে হয় যে এই কাজগুলো ভালো, আমি সেই কাজগুলো এক পাশে লিখি, এবং বিপরীত পাশে একইভাবে আমি যে খারাপ কাজগুলো করেছি, কারো গাছ থেকে ফল চুরি করে খেয়েছি, কারো বিনষ্ট করেছি, কাউকে মেরেছি, কারো ক্ষতি করেছি, এই সাইডগুলো অন্য পাশে লিখি। এরকম করে আমার বোনেরাও লেখে। লেখার পরে আমার বাবা তখন হাতে নেয়, হাতে নিয়ে আমাকে বলে যে এবার তুমিই বলো যে শাকিল, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা তুমিই বলো। তো আমার বাবা এরকম করে বলতো, 15টা দিন তুমি কি ভালো কাজে লাগিয়েছো না খারাপ কাজে লাগিয়েছো, এটা তুমিই বলো।
এরকম করে আমার বোনদেরকেও বলতো, কিন্তু বরাবর মতো আমার বোনেরা খারাপ কাজ খুবই কম করতো। মানে মার সাথে একটু ঝগড়া করা ছাড়া ওদের আর কোনো খারাপ কাজ ছিল না, বাকি সব কাজগুলোই ভালো ছিল। কিন্তু আমার খারাপ কাজের লিস্ট ছিল ভালো কাজের চেয়েও অনেক বেশি। তো যাই হোক, এরকম করে শৈশবের দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে মোটামুটি বড় হই, এবং বড় হওয়ার এক পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষাও দিই। আমাদের এলাকা থেকে আমি স্কুলে পড়াশোনা করি, যেহেতু 2 বোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমার মা আমাকে স্কুলে পড়ায়, যদিও বাবার ইচ্ছা ছিল মাদ্রাসা। এসএসসি পাশ করার পরে আমি তখন আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই। তো কলেজে ভর্তি হয়ে কলেজে পড়াশোনা করতেছি। তো আমি মোটামুটি স্টুডেন্ট হিসেবে বরাবর ভালোই ছিলাম না, খুবই খারাপ। এমন করতে করতে লিচুর সিজন আসে। আমি এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে আছে, নাম হচ্ছে নাজমা। ওরা সবাই নাগিন বলে ডাকে। মানে নাগিন বলে ডাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে মানে আমরা মানুষের মুখে শুনেছিলাম আর কি, ওর যখন জন্ম হয় এবং ওর জন্মের সাথে সাথে নাকি আরেকটা সাপেরও জন্ম হয়। মানে ওর জন্ম হবার পর থেকে ও যখন ছোট, ঠিক তখন থেকে একটা ছোট টাইপের সাপ ওদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো। বাড়ির আশেপাশে এখানে সেখানে সাপটা ঘোরাফেরা করতো। তো সবাই বলতো যে এটা জিন সাপ, মানে জিন সাপ এরকম করে বলতো। তো এরকম করে ওর পাশে সাপটা ঘোরাফেরা করতো ছোটোবেলায় আর কি, যখন উঠানে শোয়াই রাখছে সাপটা বাড়ির আশেপাশে ঘুরতো, এটা অনেকেই দেখতো। এরকম করতে করতে নাজমা যখন একটা পর্যায়ে বড় হয়, এবং বড় হবার পরেও এই সাপটা ওর পিছনে পিছনে ঘুরে, বা অনেক সময় অনেকেই দেখে যে ও কোথাও বসে আছে, ওর পিছনে সাপটা আছে, এবং সবাই যখন তাড়া দেয় তখন সাপটা দৌড়িয়ে চলে যায়। তো গ্রামের সবাই মনে করতেছে যে ওর পাশেই সাপ আছে, তার মানে ও নাগিন। ওর নাম হচ্ছে নাজমা আক্তার, কিন্তু আমার এলাকার মানুষ ওকে নাগিন বলে ডাকে। ও আমাদের এলাকাতে নাগিন নামে পরিচিত। যাই হোক, এরকম করেই হচ্ছে ওদের আবার বাড়ি আছে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, মানে পাশের গ্রামে ওদের বাড়ি। তো ওর বাবা ছিল আগে প্রবাসী, মানে বিদেশে থাকতো, এবং আমাদের এলাকাতে সর্বপ্রথম বিদেশি হচ্ছে এই নাজমার বাবা। এবং নাজমার কোনো ভাই বোন ছিল না, ও একাই ছিল, যার জন্য ওর বাবা মা দুজনেই ওকে অনেক আদর করে এবং ভালোবাসে। মেয়েটা যদিও নাম ছিল নাগিন, ওরা সবাই নাগিন বলে ডাকতো। বাট আমি তাকে দেখেছি, বাট ওভাবে দেখি নাই, মানে ওভাবে কখনোই দেখা হয় নাই। কিন্তু সবার মুখে শুনি যে ওর চেহারা নাকি নাগিনের মতো, মানে খুবই ভয়ঙ্কর চেহারা, দেখতে শুনতে অনেকটা সাপের মতো, এরকম করে আমাকে সবাই বলতো। এরকম করে সময়টা কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে মানে লিচুর সিজন আসে। তো দেখা যায় যে নাজমাদের ওইখানে অনেক বড় লিচু বাগান আছে, মানে ওর বাবা অনেক ফলটো লাগায়, তো বিদেশ থেকে আসার পর থেকে উনি এই কাজগুলো করে। তো বিভিন্ন জায়গায় ফলের গাছ লাগিয়েছে। তো লিচুর সিজন আসছে, অনেক লিচু। তো বন্ধুবান্ধব সবাই মিলে একদিন মাঠের ধারে বসে আছি, সবাই বলতেছে দোস্ত লিচু খাইতে ইচ্ছা করতেছে, চল না লিচু খাই। তো আমি বললাম কোত্থেকে লিচু খাবো? বলে নাজমাদের বাগানে লিচু আছে। আমি বললাম ওই নাগিন মেয়েটা? বলে হ্যাঁ, দূর ভাই, ওইখানে যাবো না, কারণ ওইখানে ওর সাথে সাপ আছে, দেখলে আমাদেরকে কামড় দিয়ে দিবে। তো বলা ভাই সবাই দুষ্ট ছিল যে আমরা লাঠি নিয়ে যাব, যদি আমরা সাপ দেখতে পাই তো সাপ আমরা মেরে ফেলবো। আমি বললাম যে না, যাবো না। আবার ওর সাথে সাপ আছে এই কথা যায় না, কিন্তু ওদের ওই লিচু বাগানে কোনো মানুষ যায় না। এমনি লিচু ধরে আছে, মানে ধরার মতো লিচু, প্রচুর লিচু ধরে আছে। কেউ ভয়ে ওই বাড়ির দিকে যায় না। তার কারণ একটাই, যে নাজমা হচ্ছে নাগিন, ওর সাথে সাপ আছে, গেলেই সাপের সবল মারবে। এই বাক্যটা পুরো গ্রামে ছড়িয়ে গেছে, যার জন্য কেউ ওই বাগানের দিকে যায়ও না, এবং ওই বাগানের দিকে ফিরেও তাকায় না। তেন আমি তখন সবারই বললাম যে দেখ, যে যাই বলুক আর যে যাই করুক, সবার কথা শুনে আর আমাদের লাভ নাই, আমরা আমাদের মোতাবেক কাজ করতে হবে। এর মাঝে আমার একটা বন্ধু বলল যে দেখ, কোনো সমস্যা নাই, তোর যদি ভয় লাগে তাহলে আমার হাতে একটা তাবিজ আছে, ওই তাবিজটা আমি তোর হাতে পরাই দিই। আমার তাবিজটা আমার দাদা পরাই দিয়েছে, এই তাবিজটা মানে সাথে থাকলে কোনো সাপে কামড় দেয় না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যেতে পারি একসাথে, তাবিজটা খুলে তুই আমার হাতে। পরেও তাবিজটা খুলে আমার হাতে বাইদা দিল। ওদের বাড়ির দিকে তখন আস্তে আস্তে করে যাচ্ছি, ভিতরে প্রচণ্ড ভয় কাজ করতেছে যে বাড়ির দিকে যাচ্ছি, না জানি সাপে কামড় দিয়ে দেয়, না জানি সাপে দেখে ফেলে। এই ধরনের একটা ভয় নিজের মাঝে ভয়ভীতি কাজ করে। এরকম ভয়কে জয় করে আস্তে আস্তে করে ওদের বাড়ির দিকে গেলাম, এবং বাড়িতে একটা পর্যন্ত দেওয়াল ছিল, চারপাশে বাউন্ডারি করা। বাউন্ডারির উপর দিয়ে আমরা পোলাপাইন প্রায় 6 জনের মতো ছিলাম। বাউন্ডারি ক্রস করে সবাই ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢোকার পরে লিচু বাগানের কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে লিচু বাগানের ভিতরে কে জানি বসে বসে কথা বলতেছে। এটা দেখার পরে ভিতরে তখন ভয় ঢুকে গেল, কিরে কে কথা বলে। আমরা তখন দূর থেকে, ওদের বাড়িটা কিন্তু অনেক বড় ছিল, মানে নাজমাদের যে বাড়িটা বিশাল বাড়ি, এরকম বাড়ি আমাদের বাড়ি তার কারোই নেই, কারণ আমাদের এলাকাতে এরকম বড় বাড়ি আর কারোই নেই। ওর বাবা তো অনেক বছর আগে বিদেশে গিয়েছে, অনেক বেশি টাকা পয়সা ইনকাম করছে, এবং এই বাড়িটাও ওরা জায়গাটা কিনে তারপরে বাড়িটা বানাইছে, বিশাল একটা বাড়ি। পরে দেখা গেল যে লিচু বাগানের ভিতরে কে জানি কথা বলতেছে। আমি তখন সবার সাথে আলোচনা করতেছি, এই দেখ বেটা, সাপ মনে হয় মানুষ হইয়া এইখানে কথা বলতেছে, ওই যে সাপটার নাজমার সাথে আসে নাগিনটা, এটা মনে হয় মানুষ হয়েছে। তো সবাই বলে ধুর বেটা, আগেই কথা বলিস না, আমরা একটু খেয়াল করে দেখি।
পরে আমরা আস্তে 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 করে সামনের দিকে আসতেছি। একটা পর্যায়ে খুব খেয়াল করে দেখলাম যে নাজমার সাথে নাজমার চাচাতো ভাই, ওর সম্পর্কে চাচা হয়, চাচাতো ভাই পিয়াস বসে বসে কথা বলতেছে বাগানের ভিতরে। এইটা দেখার পরে তো আমার ভিতর তখন সবাই তখন চিন্তা করলাম, কিরে পিয়াস এইখানে? পিয়াস আমাদের সাথেই, মানে আমাদের ফ্রেন্ড না, বাট আমাদের সমবয়সী, মাঝে মাঝে দেখলে কেমন আছিস এরকম, ওর সাথে একটা ভালো সম্পর্ক। ও কলেজেই পড়াশোনা করে, বাট অন্য একটা কলেজে। পরে যেহেতু পিয়াস আর ওর চাচাতো বোন নাজমা এখানে বসে বসে কথা বলতেছে, তাহলে এখান থেকে তো আসলে লিচু চুরি করার কোনো অপশন নাই, আমরা তো চুরি করতে পারবো না। পরে সবাই মিলে বললাম যে চল চলে যাই, এখান থেকে আর লিচু চুরি করা যাবে না। ওরা দুজনে যে আড্ডা আর গল্প শুরু করছে, এখানে লিচু চুরি করার পসিবল না। দুজনেই তখন মন টন খারাপ করে বলাবেন, তখন চলে আসলাম। আসার পরে লিচুরও তখন 2-3 দিন পার হয়ে গেল, লিচুগুলোও বড় হয়েছে, মানে লিচু খাওয়ার জন্য তখন একদম মরিয়া হয়ে উঠছে। বাজারের লিচু কিনে খাবো না, চুরি করে খাবো। একসময় আমার বন্ধুরা তখন হঠাৎ করে আমার বলতেছে, আরে শাকিল, তুই তো বেটা দেখতে অনেক বেশি সুন্দর, পিয়াস কোনো সুন্দর হইলো? পিয়াস কালা একটা ছেলে, দেখতেও সুন্দর না, খুব কুচ্ছিত চেহারা, তুই তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, তুই একটা কাজ কর, তুই নাজমারের প্রেমের প্রপোজাল দে। এবং তুই যদি নাজমারের প্রেমের প্রপোজাল দেস, দেখ নাজমা তোর সাথে প্রেম করলে তুই নাজমারে নিয়ে অন্য কোনো সাইডে প্রেম করবি, আমরা এই দিক দিয়ে লিচু খাবো। তাই আমি তখন বললাম, বেটা লিচু খাওয়ার জন্য প্রেম করতে হবে? আমার বলে, হ্যাঁ, এছাড়া আর কোনো অপশন নাই, তুই প্রেম কর, নাজমার সাথে কোনোভাবে প্রেম কইরা এই লিচু বাগান থেকে নাজমা আর এই পিয়াসরে সরা। তুই যদি নাজমার সাথে প্রেম করস তাহলে তুই নাজমার অন্য কোনো সাইডে নিয়ে যাবি, বা তুই যদি নাজমার সাথে প্রেম করিস তাহলে তার নাজমা পিয়াসের সাথে দেখা করার জন্য লিচু বাগানে আসবে না। আমি তখন বললাম যে অলরেডি রিলেশনে আছে বেটা, যেরকম দেখলাম হাত ধরে বসে আছে গভীর রাতে, এরকম রিলেশনে আছে, এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করবে নাকি? আমার বন্ধু একটা বলতেছে, আমার চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই, তুই তো বেটা চেষ্টাটা করতে পারিস, চেষ্টা কর। আমি তখন বললাম ঠিক আছে, চেষ্টা করবো। কীভাবে? পরে নাজমার কাছে মোবাইল আছে, ওরা কিন্তু অনেক বড় লোক, অনেক বছর থেকে তারা, মানে 2010 সাল থেকে তাদের হাতে মোবাইল, তারা তখন থেকে মোবাইল ইউজ করে, অনেক বড় লোক আর কি, টাকা পয়সাওয়ালা মানুষ। একটা পর্যায়ে আমি কিন্তু তখন মোবাইল ইউজ করি না, আমার কাছে ফোন নাই, আমার এক বন্ধুর হাতে মোবাইল আছে। ওই বন্ধুরে দিয়া তখন আমরা কী করলাম, খুব কষ্ট করে নাজমার নাম্বারটা ম্যানেজ করলাম। ম্যানেজ করে একদিন রাত 10টা বাজে আমরা ওই মানে মাঠেই বসে আছি, মাঠে বসে থেকে সবাই গোল করে বসে আছে, আমি তখন কল দিলাম, ও তখন রিসিভ করছে। ও কিন্তু আমাকে চিনে, মাঝে মাঝে ক্রিকেট খেলি তো ওদের বাড়ির ওই দিকে, তো আমার চিনে, এমনি দেখলে ভাইয়া কেমন আছেন, ভালো আছেন, ওরকমভাবে সম্পর্ক, মানে এরকম ভালো কোনো গভীর কোনো সম্পর্ক না। পরে দিল, রিসিভ করছে। আমি তখন বললাম, কে পার নাগিন, ছবল দিবা নাকি? তা আমাকে বলে, কে বলছিলেন? হ্যাঁ, বললাম আমি শাকিল। বলে, ভাইয়া কোন শাকিল? আমি তখন বললাম আমার বড় বোনকে আবারও ভালো করেছি না, আমার বড় বোনের সাথে আরও ভালো সম্পর্ক, তাই না, বড় বোনের কথা বললাম। বলে, ও আচ্ছা শাকিল ভাইয়া কেমন আছেন? আমি বললাম ভালো আছি, কী করো? তা বলে, বাসায় বসে আছি। আমি বললাম আমার ফ্রেন্ড তো একটা মানে ঝামেলায় পড়ছি, কি বলবো? তা আমারে বলে, কি বলবেন বলেন। এমনি আমি ঠিক যেমন করে বলতেছি এভাবেই। আমি বললাম যে আসলে মানে বুঝতে পারতেছি না, লাস্ট কয়েকটা দিন ধরে আমার ঘুম হচ্ছে না। তো আমাকে বলে, কেন ভাইয়া লাস্ট কয়েকটা দিন ধরে ঘুম না হওয়ার কারণ কি? আমি বললাম, সেদিন তোমার একটু দেখলাম বিকালবেলা। বলে, কোথায়? আমি বললাম, যেখানেই দেখছি, আর তোমার দেখার পর থেকে তোমার মুখটা খালি আমার চোখের সামনে ভাইসা ওঠে। তোমার বলে, এটা কি বলেন? আমি বললাম, হ্যাঁ, মুখটা খালি আমার চোখের সামনে ভাইসা উঠে, আমি বুঝতে পারতেছি না কি বলবো। আসলে আমি তো আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, সোজা সাপটাই বলে ফেলি, তোমাকে আমার খুব পছন্দ হয়, আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। আমাকে তখন বলে, ওমা এইটা কী ধরনের কথা বলেন, আপনার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে, তা যে কোনো মেয়েই তো আপনার সাথে প্রেম করবে, বা আপনি আমাদের এলাকাতে সবচেয়ে হ্যান্ডসাম একটা ছেলে, সো আপনি আমাকে প্রপোজাল দিতে হবে এভাবে, এটার কোনো মানে আছে? কারণটা কি আমাকে বলেন। আমি বললাম, দেখো আমি তোমার সাথে দুষ্টমি করতেছি না নাজমা, আমি যেটা বলতেছি সিরিয়াসলি বলতেছি। আসলে তোমাকে আমার দেখার পর থেকে আমার মাথাটা পুরো আউলা চাউলো হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, এবং সেখান থেকে আমি আসলে তোমার সাথে একটা সুখের সংসার বাঁধতে চাই, প্লিজ তুমি আমাকে এভাবে ফিরাই দিও না, আমি তোমাকে ভালোবাসি। এভাবে বলার পর ও তখন চুপ হয়ে গেল, মানে আমার অভিনয়টা ও বুঝতে পারে নাই। ও তখন বলে, সত্যি সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি সত্যি। দেন আমি এটাও জিজ্ঞেস করলাম যে তোমার কোনো রিলেশন আছে কিনা বা পছন্দ আছে কিনা? মানে না ভাই, এরকম আমার কোনো পছন্দ নাই। তাই আমি বললাম, ও আমাকে বলে যে ভাই তাহলে একটু সময় দেওয়া যাবে না আমাকে? আমি বললাম, না, এই শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজে কখনো লেট করতে নাই। আমি তোমাকে বলছি তুমি যদি রাজি হও তাহলে প্লিজ আর এই নিয়ে কোনো কথাবার্তা বইলো না, তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। ও আমাকে বলে যে ভাই আসলে বিষয়টা জানি কেমন হয়ে যাচ্ছে, আপনি আমার অনেক সিনিয়র মানুষ এবং আপনার সাথে প্রেম করব, এটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। আমি বললাম, না প্লিজ আমরা একটু কালকে রাতে দেখা করি। আমাকে বলে, কোথায়? আমি বললাম, তোমাদের বাড়ি ওইদিকে। বলে, আমাদের বাড়ি ওইদিকে কোথায়? আমি বললাম যে লিচু বাগানের এখানে। আবার লিচু বাগানের আরেক পাশে কিন্তু পেঁয়াজদের ঘর, মানে পেঁয়াজদের ঘর থেকে কিন্তু আবার লিচু বাগান দেখা যায়। ও
ও তখন বলে না ভাইয়া লিচু বাগানের দিকে না, আমরা হচ্ছে নারিকেল বাগানের ওই দিকে দেখা করি, মানে ওদের বাড়ির অন্য পাশে আবার নারিকেল গাছ আছে, আবার সুপারি গাছ আছে, তা বলে ওই দিকে দেখা করি। আমিও তো চাচ্ছি ওই দিকেই দেখাও, কেমন ঠিক আছে তাহলে কালকে রাতে আগামী দিন রাতে 9টার দিকে আসবো, রাত 9টা। বলে আচ্ছা আরেকটু লেট করে আসেন, 10টার দিকে আসেন। ও কেন 10টার কথা বললো আমি এটা জানি না। যাই হোক, এরপরে রাত 10টার দিকে আমি আমার পোলাপাইন টিম নিয়ে সবারই এক পাশে, মানে ওদের বাড়ির এক পাশে দাঁড়ো করাইলাম যে দেখ আমি উপরে চলে যাব, এবং চলে যাওয়ার পরে তোরা যখন দেখবি যে নাজমা ঘর থেকে বেরোইছে ওইদিকে চলে যাচ্ছে, ঠিক তখনই তোরা এখান থেকে কাজটা শুরু করবি, অপারেশন শুরু করবি। ও আমার বলা আচ্ছা, মানে পোলাপাইন বলা আচ্ছা ঠিক আছে। পরে আমি এক পাশে দিয়ে ওদের দেওয়ালের উপর দিয়ে উঠলাম, ওই যে মোবাইল সাথে করে নিয়ে গেছে আমার বন্ধুর মোবাইল নিয়ে নারিকেল বাগানের এখানে। তখন মানে বুকের ভিতরে ভয় 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 কাজ করতেছে, একেবারে গুটগুটে অন্ধকার, চারদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, আশেপাশে দু একটা ঝিঝি পোকা উড়োঝোড়া করতেছে, এসবই ভয় কাজ করতেছে। বাড়ি গার্ডেনের ভিতরে কেউ আবার ধরে ফেলে, ওই দিক দিয়ে আবার লিচু চুরি করতে যাবে ওরা। পরে ওরে ফোন দিলাম, দেওয়ার পরে একটা ফোনে রিসিভ করছে। আমি বললাম নাজমা আমি তো এভাবে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি কি আসবা? বলে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। এই কয়েক মিনিটের মধ্যে তখন দৌড়ে চলে আসলাম। হ্যাঁ, আসার পরে ও লজ্জা আমার সামনে থেকে দূরে দাঁড়ায় আছে, যে ওইখানে দূরে দাঁড়ায় আসো কেন, কাছে আসো। তো কাছে আসলো, কাছে আসার পর হাতটা ধরলাম। এই মেয়ের হাতটা ধরার পরেই জানি মানে আমার কাছে মনে হলো যেন আমি একদম ফোমের মধ্যে হাত দিলাম, একদম নরম, মানুষের হাত বলে আমার কাছে মনে হচ্ছে না, এতটাই নরম। হাতটা ধরে আমি তখন মানে ওর সাথে কথা বলতে শুরু করি। কখন যে 4টা ঘন্টা পেরিয়ে যায় আমি বুঝতেই পারি নাই। মানে কখনো বসি, কখনো দাঁড়ায়, ওখানে বসার মতো জায়গা আছে, এমন করতে করতে প্রায় 4 ঘন্টা ওর সাথে এখানে কথা বলি। 4 ঘন্টা পরে ও তখন এখান থেকে চলে গেছে। ও চলে গেল, আমিও চলে আসলাম। আইসে দেখি যে পোলাপাইন যে লিচু আনছে একটা লিচু আমার জন্য রাখে নাই, সব খেয়ে ফেলছে মাঠে। তা বলে বেটা তোর জন্য এতক্ষণ বসেছিলাম, এতক্ষণ লাগে নাকি, তুই তাড়াতাড়ি আসবি না? লিচু চুরি করতে আমাদের আধা ঘন্টার মধ্যে টাইম ওভার হয়ে গেছে, আধা ঘন্টায় তো লিচু চুরি করা যায়, তোর এতক্ষণ লাগবে কেন? তুই এখানে এতক্ষণ কী কথা বলছিস? কিন্তু সত্যিকার অর্থে না, নাজমার সাথে যতক্ষণ ধরে কথা বললাম আমার কিছু অত্যন্ত ভালো লাগলো, এক কথায় অসাধারণ। আমি তখন আমার বন্ধুদেরকে বলতেছি আচ্ছা একটা বিষয় আমি বুঝলাম না, আমি 4 ঘন্টা নাজমার সাথে ওইখানে কথা বললাম নারিকেল বাগানের ওইখানে, এবং ওর সাথে আমার অনেক ভালো মধুর কথাবার্তা হলো, মনের লেনাদেনা হলো, খুব ভালো টাইম ওয়েস্ট করলাম, কিন্তু একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় আসতেছে না। ওরা আমাকে বলে কী কথা? আমি বললাম বেটা 2 দিন আগেও তো নাজমা একইভাবে এই লিচু বাগানে বৈশা এই সাথে পিয়াসের সাথে কথা বলছে, এবং পিয়াসের সাথে ওর অনেক মধুর কথাবার্তা হচ্ছে, এটা আমি দেখলাম। বাট নাজমা এমন করে আমার সাথে কথা বললো, ওর কোনো রিলেশন নাই। পরে বলা ভাই না আমার বলতেছে হয়তো পিয়াসের সাথে ও এমনি বসে আছে। আমি বললাম দূর বেটা, বাড়ি থেকে এত দূরে লিচু বাগানের এখানে নিচে হাত ধরে এইভাবে বসে আছে, এটা প্রেম নয়তো কি? তো সবাই আমার বলে একটা কাজ করতে, পিয়াসের সাথে কথা বল। আমি যে ঠিক আছে। পরের দিন বিকালবেলা আমি তখন মাঠের দিকে, ওদের মাঠের ওইদিকে গেলাম খেলার জন্য, ওখানে পোলাপানি ক্রিকেট খেলে ওইদিকে গেলাম। যার পর দেখলাম যে পিয়াস ওখানে বসে আছে এবং হাতের মধ্যে একটা গেমিংয়ের মতো কি জানি একটা খেলতেছে। আর যে পিয়াস কী অবস্থা, ভালো বন্ধু? বলে হ্যাঁ ভালো। কী অবস্থা ভাই? ভালো আছো? বললাম যে পিয়াস একটা বিষয় বুঝলাম না, আজকে তোমার মনটা অনেক খারাপ কেন? এমনিই বলতেছে। আসলে কিন্তু যার মন খারাপ বিষয়টা এরকম না, বাট আমি এমনিই বললাম। পরে আমরা বলে ভাই আসলেই মনটা ভালো নাই। আমি তখন বললাম মন ভালো নেই কেন, কী হয়েছে? পরে বলে ভাই ডিটেলস তো আর বলতে পারবো না, ডিটেলস বলা পসিবল না, আসলে গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে। আমি তখন মানে যখন বললো গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, আমি তখন বুঝলাম যে শালা ওর গার্লফ্রেন্ড তো ওইটাই। আমি তখন বললাম বাড়ির কাছে প্রেম করলে এমনই হয়, দূরে দূরে প্রেম করো, চাস্তো বন্টন বাদ দিয়ে অন্য কারো লাগে প্রেম করো। পরে আমার দিকে তাকাইছে, ভাই আপনি কেমনে জানেন? হাত ধরে বসে। আমি বলি বিয়া তুমি ভিতরে ভিতরে ট্রেন চালাবা আর আমরা জানবো না? তা প্রেম করা ভালো কথা, এখন বিয়ে করে ফেলো তাইলেই তো হয়। বলে ভাই বিয়ে করবো কি, ওই হঠাৎ করে আজকে 2-3 দিন আমার সাথে কথাই বলে না, আমার কাছ থেকে সরে যাইতেছে। আমি তখন বললাম কেন? ও সবসময় আমাকে বলে আমি কালো, আমি দেখতে সুন্দর না, ও দেখতে অনেক সুন্দর, এটা নিয়েও সবসময় অনেক অহংকার করে। কিন্তু ভাই আমি বুঝলাম না, হঠাৎ করে এখন আর আমার সাথে দেখাও করে না, কথাও বলে না, আজকে কয়েকটা দিন আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। আমি তখন বুঝলাম যে তাহলে ঘটনা হচ্ছে হয়তো মানে নাজমা ওর কাছ থেকে সরে যেতে চায়, কারণ ওর কাজিন দেখতে সুন্দর না, এই কারণে। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বন্ধু, চেষ্টা করো এবং হয়ে যেতে পারে। ও আমাকে বারবার প্রশ্ন করে ভাই আপনি কেমনে জানেন, আপনি কীভাবে জানলেন? আমি কিন্তু আবার এটা ওরে বলতেছি না, না বইলা আমি তখন আমার মতো করে নাজমার ওর বিষয়ে কোনো কথা বলি না। তখন আমি একটা মোবাইল ফোনও কিনি শুধু ওর সাথে কথা বলার জন্য, একটা বাটনওয়ালা ফোন কিনি, এবং মোবাইলটা কেনার পরে আমি তখন ওর সাথে কথা বলি, অলওয়েজে কথা বলি, নাজমা কেমন আছো, কী করতেছো, ভালো আছো কি না। মানে সবসময় আমাদের তখন দুজনের মাঝে এই লিচু চুরির ঘটনা নিয়েই ধরেন ওর সাথে আমার এক ধরনের প্রেমই হয়ে যায়, এবং শুধু প্রেম বলবো না, খুবই গভীর একটা রিলেশনে আমি চলে যাই। ওর ছাড়া আমার কোনো কিছু ভাল লাগে না, মানে আমার সব কিছু চারদিকে কেমন আন্দাই লাগতেছে। ওর সাথে যতক্ষণ কথা বলি ঠিক ততক্ষণে আমার ভালো লাগে, ওর পাশে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যে সারা দুনিয়াটা আমার পাশে আছে, মানে ওর প্রতি আমি পুরো মাতোয়ারা হয়ে যাই।
পুরা মাতোয়ারা হয়ে যায়, আমার আর কোনো কিছুই ভালো লাগে না। এবং এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল। এরই মাঝে আমার ফ্যামিলির বিষয়গুলো, মানে আমার পরিবারের মানুষগুলো আস্তে আস্তে করে বিষয়টা জেনে গেল। বিশেষ করে আমার মা জেনে গেল যে আমি অমুক বাড়ি নাজমার সাথে রিলেশনে আছি। এটা মা জেনে গেছে। মা তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিয়েছি এবং ইন্টারের রেজাল্ট কিন্তু আমার ভালো হয় নাই। পরীক্ষা দিয়েছি, ফেল করেছি। আর এদিক দিয়া পিয়াস কিন্তু নাজমাকে এত ভালোবাসে, ও হাত কেটে নাজমার নাম লেখে, গাছের মধ্যে নাজমার নাম লেখে। মানে ওর যতটুকু পাগলামি করা দরকার আর কি, ও ততটুকুই পাগলামি করতেছে, রাস্তাঘাটে ঝামেলা করতেছে। কিন্তু ও তখনও জানে না যে নাজমার সাথে আমার রিলেশন চলতেছে, বা নাজমা আমাকে ভালোবাসে, আমি নাজমাকে ভালোবাসি। এরকম করতে করতে বিষয়টা মা তখন মোটামুটিভাবে জানতে পারছে। কার মাধ্যমে জানতে পারছে সেটা আমি জানি না, মা আমাকে জানছে। জানার পরে একদিন মা আমাকে জিজ্ঞেস করলো যে শাকিল, এই যে ঘটনা মানুষের মুখে শুনতেছি, এখন এটা কতটুকু সত্য? আমার আম্মা আমাকে বলে। বলার পরে আমি আবার আমার আম্মুর কাছে খুব লজ্জা পাই, মানে যে কোনো বিষয় আমি মায়ের কাছে খুব লজ্জা পাই। আর নিচের দিকে তাকাচ্ছে, আমি কোনো কিছু বলি না। মা আমাকে বলে, দেখ বাবা, সত্য কথা বল আম্মুর কাছে মিথ্যে বলতে হয় না, এটা কি সত্য? আমি বললাম, হ্যাঁ মা, এটা সত্য। মা আমাকে বলে, তোর ভয় লাগলো না? ভয় লাগবে কেন? মা আমাকে বলি, এই মেয়ে তো নাগিন, ওটা তো সবাই নাগিন বলে, ওর সাথে সাপ আছে, সবসময় ওর সাথে সাপ থাকে, ও একটা নাগিন। এটা জানার পরে তুই এই মেয়ের সাথে প্রেম করলে কেন? আমি বলি, মা দেখো, আমি ওর আশেপাশে কখনোই সাপ দেখি নাই, এবং এটা পুরো মিথ্যা কথা, কখনোই আমি সাপ দেখি না। এটা গ্রামের মানুষ একটা মিথ্যা কথা রটাই দিছে। মা আমাকে বলো, কথাটা মোটেও মিথ্যা না। আমিও অনেক দিন দেখেছি, ওরা যখন ছোটোবেলায় শোয়া রাখতো, ওর আশেপাশে সাপ ঘোরাফেরা করতো, এবং সাপ এখনও আছে। হয়তো ওই সাপ কোনো তোর ক্ষতি করতেছে না, এই সাপ হয়তো তোর কোনো ক্ষতি করে না। এই কথা আমার মা আমাকে বললো। আমি তখন বললাম, এটা তোমরাই ভালো জানো, তুমি ভালো জানো। বা আমার মা তখন এই বিষয়টা নিয়ে মোটামুটি সেজনের সাথে কথাবার্তা বলতে শুরু করে। তারই মাঝে আমার আব্বা তখন বাড়িতে আসে। আব্বা বাড়িতে আসার পর আমার আব্বা তখন রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আমার আব্বা ঢাকাতে একটা চাকরি করতো, মানে চাকরি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেও ঢাকায় অন্য একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। যেহেতু আমার আব্বার ইনকাম করার মতো কেউ নেই, আমি এখনও পড়াশোনা করতেছি, ছোট তো, এই হিসাবে বাবা কী করলো, তখন একটা চাকরি পেয়েছে, ওই চাকরিটা করতেছে বাবার এক ফ্রেন্ডের কোম্পানিতে। পরে বাড়িতে আসতে ছুটিতে আসার পরে আমার মা তখন বাবাকে বললো যে এই ঘটনা। সব কিছু বলার পরে আমার বাবা তখন আমার মাকে খুব মানে করলো যে কী বলো, মানুষের সাথে সাপ আছে, এটা কোনো কথাই নেই, এটা পুরো মিথ্যা কথা, এবং এটা একটা কুসংস্কার, গ্রামের মানুষ রটিয়ে দেওয়া একটা কথা, এই কথা বিশ্বাস করা ঠিক হবে না। আমার ছেলে যদি এই মেয়েকে পছন্দ করে, মেয়েটাও দেখতে শুনতে অনেক ভালো, মেয়ের বাবাটাও অনেক নম্র ভদ্র, অনেক ঠান্ডা মেজাজের মানুষ, কারোর সাথে কোনো ঝামেলা নাই, আমি কিন্তু এটাতে রাজি আছি। আমার আব্বা এই কথা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে বাবা তখন আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলো। তো আমি বাবার কাছে আর কোনো কিছু লুকাইলাম না, যেটা সত্য সেটাই বললাম যে বাবা, হ্যাঁ, ওরা পছন্দ করি, ওর সাথে আমার রিলেশন চলতেছে। আমার আব্বা তখন করলো কি, ওই দিন রাতের বেলায় বাজারে গিয়ে নাজমার বাবার সাথে পাকা কথা দিয়ে আসছে যে আমাকে নাজমাকে বিয়ে করাবে, এই কথা পাকা কথা আমার আব্বা তখন বলে আসছে রাতের বেলায়। আমার আব্বা তখন আমাকে জানাইলো নাজমার আব্বার সাথে পাকা কথা হয়ে গেছে, এবং কালকে আমরা নাজমার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মানে তুই আংটি পরাই দিয়ে আসবি, এবং সেদিনে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা, মানে তুমি গেলেই ঠিক করে নিয়ে আসলাম? আমার আব্বা বলে, হ্যাঁ। নাজমানের ফোন দিলাম রাতের বেলায়। নাজমাও তখন অত্যাধিক খুশি হলো যে আমার মতো একটা ছেলেকেও বিয়ে করতে পারতেছে। ও চাচ্ছিল যে এরকম একটাই ছেলে। আমি আসলে একটু স্টাইলিশ করে চলাফেরা করতাম, যেমন সবসময় মাথার চুল অনেক লম্বা রাখতাম, এবং নিজের বডির প্রতি অনেক যত্নবান ছিলাম, একটু হ্যান্ডসাম থাকার ট্রাই করতাম আর কি। তো ওরও পছন্দ যেরকম ছিল, মনে হয় আমি সেরকমই ছিলাম, যার জন্য ও অনেক খুশি। একটা পর্যায়ে পারিবারিকভাবে তখন এরপরের দিন আমাকে আংটি পরাইতে গেলাম, এবং আংটি পরাই দিয়ে আসলাম। আংটি পরানোর পরে ওই দিন রাতের বেলায়, মানে রাতে বলতে সন্ধ্যার পরেই হঠাৎ করে পিয়াস আমাদের বাড়িতে আইসা আমার ডাকতেছে। আমার আম্মা বলে, ও তো ঘরে। আমি তখন বেরোয়, তো ওই পিয়াসটা দেখে তো আমি তো ভয় পেয়ে গেলাম, কি ও এখানে বেরোইছি। আমার বলে, ভাই আপনার সাথে কথা আছে, এদিকে আসেন। পরে আমার ডাইকে নিল, আমাদের বাড়িতে পুকুর আছে, পুকুর ঘাটলায় নিয়ে গেল। নিয়ে আমার বলতেছে যে শাকিল ভাই, এটা আপনি কী করতেছেন? আমি বললাম, কই কী করতেছি? বলে, আপনি নাজমারে বিয়ে করতেছেন, মানে আপনি আজকে নাজমার সাথে এঙ্গেজমেন্ট করে আসছেন? আমি বললাম, হ্যাঁ, আমার আব্বা নাজমার আব্বার সাথে কথাবার্তা বলে পারিবারিকভাবে বিয়ে ঠিক করছে। নাজমার আমি পছন্দ করি, নাজমা আমারে পছন্দ করে। বলো, ভাই দেখেন, আমি সবই জানি, আপনারা আজকে অনেক বছর ধরে রিলেশনে আছেন। আমি বললাম, মানে না বেটা, রিলেশনে নাই, এমনি দেখাশোনা আর কি, এরকম আর কি। আমার বলে, ভাই আপনি কি জানেন না যে নাজমা আমার গার্লফ্রেন্ড? বলে, কী বলো, নাজমা তোমার গার্লফ্রেন্ড? বলে, হ্যাঁ। আপনি এটা আমি একটা কথা বলি, আমি কিন্তু নাজমারে না পাইলে মরে যাব, আমি কিন্তু সত্যি ভাই মরে যাব। এই কথা বলেও আমার পা ধরে কান্নাকাটি করতে শুরু করছে, একদম অজরে কান্না করতেছে। আমি তখন বললাম যে পিয়াস, আমার পায়ে ধরে কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। পারিবারিকভাবে যেখানে বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পরিবার থেকে যখন বিয়ে শাদী সব কিছু কথা ফাইনাল হয়ে গেছে, এখন তুমি আমার পা চাইপা ধরে কান্নাকাটি করলে তো ভাই আমি কিছু করতে পারবো না। আমার তো আসলে এখানে কোনো কিছু করার নাই।
ও আমাকে বলে, ভাই দেখেন আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি কিন্তু ওকে ছাড়া মরে যাব, ভাই প্লিজ আপনি একটু বুঝতে চেষ্টা করেন। তা আমি আর ওরে তেমন কোনো কিছুই বললাম না। কোনো কিছু না বলে আমি তখন আমার মতো করেই ওরে বিদায় করে দিলাম এবং ও খুবই কান্নাকাটি করে এখান থেকে চলে গেছে। তার 2 দিন পরে বিয়ে। আমি তখন নাজমার সাথে কথা বলি, নাজমাকে জিজ্ঞাসা করে যে পিয়াসের বিষয়ে। এর আগে আমি জিজ্ঞেস করেছিলাম, নাজমা আমাকে বারবার একটা কথাই বলছিল, পিয়াসকেও কখনোই পছন্দ করতো না বা ওভাবে ভালোবাসতো না, কিন্তু পিয়াসকে অনেক পছন্দ করতো, ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতো। এবং একটা পর্যায়ে যখন খুব বেশি পাগলামি শুরু করছে তখন নাজমা রাজি হয়েছে, মানে রিলেশনের জন্য রাজি হয়েছে, বাট ওভাবে মন থেকে কখনোই চায় নাই। তো ওই দিন আমি আবার ওকে ফোন দিয়ে বললাম যে দেখো, পিয়াস তো এমন আসছে আমাদের বাসায় এবং আইসা আমাকে মানে আমার পুকুরে গাঁটকুলে নিয়ে আমার পা ধরে কান্নাকাটি করে গেছে, এখন আমি কি করতে পারি তুমি আমাকে বলো তো। ও আমাকে বলে, দেখো আমি তোমাকে বারবার বলতেছি, আমি তোমাকে বারবার বলতেছি তুমি প্লিজ এসব উল্টাপাল্টা কথা বললো না, আর ওরে তুমি মূল্যায়ন করো না, ওরে তুমি মূল্যায়ন করতেছো কেন, ও তোমাদের বাসায় যাওয়ার সাহস কী করে পাইলো। আমি বললাম দেখো ও চলে আসছে, এখন আসলে তো আমাকে মানা করতে পারি না। পরে বলে, খবরদার তুমি ওর সাথে কোনো কথা বলবা না, আমি যদি কখনোই না শুনি যে তুমি ওর সাথে কোনো কথা বলছো। আমাদের 2 দিন পরে বিয়ে, এখন এসব নিয়ে কথা বলতে হবে না। ঠিকই এবার আমি বিয়ের জন্য প্রস্তুতি নিলাম এবং আমাদের পরিবার থেকে সবাই, আমার বোনেরা, বোন জামাইরা সবাই মিলে আসলো। আমি বর্ষে গেলাম নাজমার বাড়িতে, আলহামদুলিল্লাহ বউ বানিয়ে বিয়ের কাজ কমপ্লিট করে নাজমাকে নিয়ে আমি বাড়িতে আসছি। পরে আমাদের বাসর রেডি করা হলো, আমার অনেক মেহমান টেহমান ছিল, ওখানে বাসর রেডি করা হলো, বাসর ঘর রেডি করছে, আমি বাসর ঘরে ঢুকলাম এবং রাত আনুমানিক প্রায় 1:30টার দিকে হঠাৎ করে আমার আম্মা এসে আমাকে দরজা ধাক্কাইতেছে এবং খুব জোরে জোরে ডাকতেছে যে তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। আমি তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, দরজা খুললাম, দেখলাম যে মায়ের চোখে মুখে বিষণ্ণতার ছোঁয়া। এই যে মা কী হয়েছে? মা আমাকে বলে, সর্বনাশ হয়ে গেছে, ঘটনা একটা শুনছোস? আমি বললাম কী শুনবো, তুমি আমার ধাক্কায় ঘুম থেকে উঠেলাম। মা বলো তোরে কেউ ফোন করে নাই? আমি যে মোবাইল সাইলেন্ট করে, কী হয়েছে মা? বলে, আরে ঘটনা তো খারাপ, ওগো পিয়াস তো বিষ খাইছে। মানে পিয়াস বিষ খাইছে? বলে হ্যাঁ, পিয়াসের সাথে নাকি নাজমার রিলেশন ছিল, তুই কি এটা জানতি? বলে আমি রাতের বেলায় তোমার এগুলি কে বলছে? মা বলে, বাবারে চারদিক থেকে ফোন আসতেছে, পিয়াসের বাবা বলে তোর নামে নাকি মামলা দিব। যে আমার নামে মামলা দিবে কেন? আমি তো বিয়ে করছি, 10 জনকে সাক্ষী করে গ্রামের মানুষকে জানিয়ে শুনিয়ে, এখন পিয়াসের সাথে রিলেশন থাকলে পিয়াস বিষ খাইছে, এটা তো আমার কিছু করার নাই। আমার মা বলতেছে, আমার অবস্থা ভালো লাগতেছে না, তোর আব্বাও টেনশন করতেছে। আমি বললাম যে টেনশনে কিছু নেই, তোমরা থাকো। আমি তখন ভিতরে গেলাম, ভিতরে গিয়ে নাজমারে বললাম যে নাজমা এই ঘটনা। নাজমা শুনে একটু, যেহেতু চাচাতো ভাই, একটু চমকে উঠছে, উঠা মন খারাপ করে ফেলছে। আমি দেখো মন খারাপ করে কি হবে, যার মৃত্যু যেভাবে আছে সেভাবেই হবে। ও তখন আমাকে বলতেছে, আসলে কি জানো, পিয়াস আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং ওর ভালোবাসাটা আমি কখনোই অনুমান করতে পারি নাই, এবং ও যে আমার কাজিন হয়ে আমাকে এইভাবে পাগলের মতো ভালোবাসতো, এই বিষয়টা আমি না কখনোই চিন্তাই করে দেখি নাই। তো আসলে ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে, ও খুবই কান্নাকাটি করতেছে এবং আমাকে বললো যে লাশ কোথায়? আমি বললাম যে লাশ হসপিটালে নিয়ে গেছে, তোমার মর্গে নিয়ে গেছে, হয়তো লাশ কাটার পরে তারপর নিয়ে আসবে। তা বলতেছে, আমি কি ও লাশটা দেখতে পারবো? আমি বললাম হ্যাঁ, সকালবেলা হয়তো তুমি যেতে পারো, দেখতে পারো। তা যেহেতু পাশাপাশি গ্রাম, দূরে না, অ্যান্ড দুপুরের পরে তখন হসপিটাল থেকে লাশ নিয়ে আসছে, লাশ কাটার পরে। তো ও তখন আমাকে বলে, আমি কি একটু যাবো? আমি বললাম, তুমি নতুন বউ, তুমি যাওয়াটা কি ঠিক হবে? তো আমার আম্মা বলে যে না, নতুন বউটা যাওয়া ঠিক হবে না, এটা গেলে খুব খারাপ হয়ে যাবে, মানুষও খারাপ দেখবে, আর এইভাবে নতুন বউ গিয়ে লাশ দেখা ঠিক হবে না। পরের দিন কিন্তু মানে নাজমাদের বাড়ি থেকে মেহমান আসার কথা আমাদের বাসায়, এই পিয়াসের ঘটনার জন্য কিন্তু আর মেহমান আসলো না। মানে পরের দিনে যে মেয়ে ফিরিয়ে নিতে আসে না, ওই অনুষ্ঠানে তারা আসে নাই। নাজমাও যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আমার আম্মা নাজমাকে দেয়নি যে তুমি যেও না। পরে নাজমাকে আর আমরা দিলাম না, না দেওয়ার পরে ওর চাচাতো ভাইকে মাটি দিয়ে দেওয়া হলো এবং এর 2 দিন পরে তখন ওই বাড়ি থেকে মেহমান আসছে আমাদের বাড়িতে, এসে অনুষ্ঠান করে নাজমাকে নিয়ে গেছে। নাজমা পিয়াসের কবরের কাছে গেছে, খুব কান্নাকাটি করছে, ওর চাচা চাচিরে বুঝাইছে, ওর চাচা যে ওর উপরে রাগ করছে, তারাও সম্ভবত বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারছে যে নাইলে হঠাৎ করে ওই রাতে কেন বিষ খাইল। তো যাই হোক, এরকম করে দিনের রাতগুলো পার হতে শুরু হলো। নাজমা তখন আমার ঘরে আসতেছে, আমার আম্মার সেবা যত্ন, আব্বার সেবা যত্ন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিনের পথে চলতেছে, মানে মোটামুটি খুব ভালো। বাট নাজমার আম্মা একটু ব্যতিক্রম ধর্মী মানুষ ছিল। যেহেতু তিনি আমার শাশুড়ি, আমি তারপরেও বলতে বাধ্য হই, তিনি একটু লোভী প্রকৃতির মানুষ ছিল আর কি। মানে লোভটা ওনার মাঝে একটু বেশি কাজ করতো, যে কোনো বিষয়ে উনি অনেক লোভী ছিল। ওনাদের কিন্তু সয় সম্পত্তির অভাব নাই, যেমন নাজমার কোনো ভাই বোন নাই, ওর বাবা বিঘায় বিঘায় সম্পত্তি কিনে রাখছে। এরপরেও উনি সবসময় নাজমাকে বলতো যে তোর জামাই তোরে কী দিছে, তোর শাশুড়ি তোরে কী দিছে, তোর শ্বশুর তোরে কী দিছে, এটা ওইটা বলে অলওয়েজে নাজমার মানে দেনা পাওনা নিয়ে নাজমার সাথে অলওয়েজনে কথাবার্তা বলতো এবং নাজমা এগুলো এসে আমারে বলতো। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে, প্রায় 7 মাসের মতো কেটে গেলো আমার সংসার জীবন। তখন আমি আর পড়াশোনা করি না, আমি এলাকাতেই টুকিটাকি কিছু করার জন্য ট্রাই করতেছি, বাট ওভাবেই কোনো কিছু করতে পারি না। এই ছোটোখাটো হচ্ছে মাল্টিপারপাস কোম্পানি টম্পানিগুলোতে চাকরি বাকরি করি, মানে
ছোট পর্যায়ে যা করা যায় আর কি তাই করতেছি। আর পরিবর্তন তখন আমার আব্বাই দেখতেছে, টাকা পয়সা আব্বা দিচ্ছে, সবই আব্বা দিচ্ছে। সো আর আমার ততটা আর অভাব অনটন নাই, ভাবেই চলতেছে। তো 7 মাস 8 মাস পেরিয়ে গেল, নাজমার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। তাই সন্তান হয় না দেখে আমার আম্মা খুব টেনশনে পড়ে গেল, কী ব্যাপার সন্তান কেন হয় না। অনেক ডাক্তারের কাছে নিয়ে গেল, আমাকেও নিয়ে গেল, নাজমাকেও নিয়ে গেল, ডাক্তার দেখাইলাম। বাট ডাক্তারের রিপোর্টে তেমন কিছু ধরা পড়তেছে না, আমারও পড়তেছে না, নাজমারও পড়তেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেল। তা আমার মা সবসময় বলে মনে হয় পিয়াসের অভিশাপ লাগছে। মা বলতো পিয়াসের অভিশাপ লাগছে, এই জন্যই মনে হয় এই অবস্থা। এভাবে প্রায় 1.5 বছরের মতো কেটে গেল আমার সংসার জীবন। বাট কোনো রকমের সন্তানাদি হয় না, আমার ঘরেও হয় না, মানে নাজমার ঘরেও কোনো সন্তানাদি হয় না, এবং আমাদের কোনো রোগও ডাক্তার ধরতে পারে না। তা নাজমার আম্মা তখন খুব টেনশন করতেছে যে ওনার একটাই মেয়ে, যদি সন্তানাদি না হয় তাহলে কেমন করে হবে, ওনার তো নায়নাত কুরের দরকার আছে। এবং আমার বাবা মাও একই কথা বলতেছে যে আমার একটাই বউ, মানে আমি তাদের একমাত্র সন্তান, যদি আমার বাচ্চা কাচ্চা না হলো তাহলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে, এখানেই সব থেমে যাবে। আমার আব্বা আম্মুও তখন ভীষণ টেনশন করতেছে যে বাচ্চা কাচ্চা হওয়া দরকার, মানে ওদের যতটুকু মানে সাধ্য আর কি, ওরা সাধ্য মতো এখানে ওইখানে বিভিন্ন কবিরাজের কাছে, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আসলেই কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, কোনো জায়গা থেকেই ভালো কোনো সুফল, ভালো কোনো নিউজ আমরা পাচ্ছি না। একটা সময় মা খুব টেনশনে পড়ে গেল যে আসলে কি করব, ঠিক এই সময় কি করা যায়। এবং মায়েরও কোনো কিছু ভালো লাগতেছে না, তিনি অনেক মন খারাপ করতেছে। এদিক দিয়ে আমার শাশুড়ি শ্বশুরেরও মন খারাপ, নাজমা তো মন খারাপ পড়েই আছে। এরকম করতে করতে নাজমার মা তখন করলো কি, নাজমাকে অনেক দূরে, আমাদের রংপুর থেকে অনেক দূরে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এক মহিলার কাছে নিয়ে গেছে। এবং ওই মহিলা হিন্দু মহিলা ছিল, এবং এই হিন্দু মহিলা যথেষ্ট পরিমাণের মানে ভালো কাজ করে, বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে রুগী আসে, ইন্ডিয়া থেকে বেশিরভাগ রুগী এনে দেখে। মহিলাটা হিন্দু, ওই হিন্দু মহিলার কাছে নিয়ে যাবে নাজমাকে। ওর মা কার সাথে আলোচনা করছে, ওর মা সহ যাবে, কাকে নিয়ে যাবে। তা আমার কাছে নাজমার টাকা ছিল, আমি টাকা দিলাম যে ঠিক আছে যাও। ওই টাকা নিয়ে গেল, এক রাত ওইখানে ছিল, কিন্তু এক রাত থেকে পরের দিনে আসছে বাড়িতে। এখন বাড়িতে আসার পরে আমি দেখতেছি ওর মুখে অনেক আনন্দ, মানে হয় না যে বাচ্চা হয় না, কবিরাজের কাছে গেছে, তো কবিরাজ জোরে কী বলছে আমি এটা বুঝি না, বাট ও অনেক খুশি, মানে হাসাহাসি করতেছে, অনেক মজা, মানে কেমন জানি একটা অবস্থা। আমি তখন বললাম কী ব্যাপার, কবিরাজ কি তোমার ভালো কিছু বলছে নাকি? ও আমাকে বলে হ্যাঁ অনেক সব ভালো কিছু বলছে, টেনশন করো না। এরকম করে আরও 4 মাস কেটে গেল। 4 মাস পরে ও আবারও ওই কবিরাজের কাছে গেল পুনরায়, ওর মাকে নিয়ে, আর সাথে গিয়ে গেছে ওইটা আমি জানি না। ওরা আবার গেল, গিয়ে ওই কবিরাজের কাছে গিয়ে আবার সাথে সাথে চলে আসছে, রাত্র প্রায় 12টার দিকে আসছে। আমি ওদেরকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে আনছি, ওর মাকে ওকে। আবার ওই দিন দেখলাম আমার সাথে ওর আরেকটা মহিলাও আছে, ও মানে বোরকা পর, আমি ওভাবে দেখি নাই কে, বাট নিয়ে আসছে, ওইখান থেকে নিয়ে আসছে। আনার পরে বাট ওই যে প্রথমে একবার গিয়েছিল, যাওয়ার পরে ও অনেক খুশি হলো, অনেক হাসাহাসি করলো। বাট এবার 4 মাস পরে যখন আবার ওই কবিরাজের কাছে গেল, ওর মুখটা কেমন যেন অনেক মলিন দেখতেছি, মানে মনটা অনেক খারাপ, কথা বলতে চায় না, একটা মানে অন্যরকম একটা অবস্থা। আমি তখন ভাবলাম কিরি ওই রকম কথা বলতে চায় না কেন, এবং কি এমন হইলো যে ওর মনটা অনেক খারাপ হয়ে গেল, মানে প্রবলেমটা কি। আমি তখন জিজ্ঞেস করলাম যে নাজমা কোনো সমস্যা? আমাকে বললেন না কিছু না, ভাল লাগতেছে না, শুধু ওই কথা একটা আমার ভাল লাগতেছে না। এইভাবেই 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, এবং দিন যত ভাই সামনের দিকে অতিবাহিত হচ্ছে, নাজমার মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ সব কিছুর মাঝে আমি পরিবর্তন পাচ্ছি। আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, এবং আমার কাছ থেকে দূরে থাকে, মানে কোনো বিষয়ে আগের যেরকম একটু প্রাণবন্ত ছিল, হাসি মুখে ছিল, এরকমও আর না। মাকে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, এরকম করে কেন? মা আমাকে বলে আসলে বাচ্চা কাচ্চা হয় না তো, বাচ্চা কাচ্চা না হইলে পরে যেরকম মন খারাপ থাকে এই আর কি, মন টন খারাপ, হয়তো ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। তো কবে ঠিক হবে? এবং ও যদি এরকমই করতে থাকে তাহলে কেমন করে হবে? আমার তো নিজেরও অনেক বেশি খারাপ লাগতেছে, এভাবে তো হতে পারে না, এভাবে তো চলতে পারে না। ও কবে ভালো হবে বা কবে ঠিক হবে, আমি কবে করব। তা এরপর থেকে আর কোনো ডাক্তারের কাছেও যায় না। যদি বলি যে চলো না একটা ডাক্তার দেখাই, ঢাকাতে একটা ডাক্তার পাওয়া গেছে, ও খুব ভালো, চলো দেখি, ও যাবে না। মানে গাইনি ভালো ডাক্তার আছে, চলো, যাবে না, মানে কোনো ডাক্তারের কাছে যাবে না। এভাবে 5 মাস কেটে গেল। একটা মানুষ খায় না, দায় না, ঘুমায় না, ঘরের ভিতরে এইভাবে ঘুরে ফিরে, তাহলে মনটা অনেক খারাপ হয়ে গেলো। এভাবে এক কথায় 2 কথায় ওর সাথে আমার ঝগড়া লেগে যাচ্ছে। আস্তে 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 করে ঝগড়া লাগতেছে। ঝগড়ার এক পর্যায়ে নাজমা হঠাৎ করে আমাকে বলতেছে ও আর আমার সংসার করবে না, আমার সংসার করবে না। এভাবে রাগ করেও তখন ওদের বাড়িতে চলে গেছে, ওদের বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে 3 দিন আমিও রাগ করে যাই না। 3 দিন পরে আমার মা বলে তোর বউ রাগ করে চলে গেছে, তা তুইও রাগ করে আছিস, বউরে আনতে যাবি না, গিয়া বউরে নিয়ে আয়। আমার যাইতে ইচ্ছে করতেছে না। পরে মা জোরাজোরি করলো, পরে আমি গেলাম।
জ্বালা পরে দেখলাম যে ওদের বাবা, ওদের অবস্থা খুব খারাপ, ওর বাবা, ওর মা সবাই জানি একটা কেমন একটা অবস্থার মধ্যে আছে। তা আমি দেখলাম যে নাজমাকে রাতের বেলা আনার জন্য চেষ্টা করলাম, ও রাতের বেলা আসলো না। রাতের বেলা যতই বললাম যে চলে আসো, আমার সাথে আসবে না। আমি ওর সাথে রাগারাগি করে রাতে চলে আসছে, রাতের বেলা চলে আসছি। সকালবেলা নাজমার আব্বা আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে এসে বলতেছে যে আমারই বলতেছে যে শাকিল তোমার আব্বা কই? আমি বললাম আব্বা তো ঢাকাতে, বাড়িতে নেই। পরে বলে শোনো তোমার একটা কথা বলি, আমার মেয়ে তো তোমার সংসার করতে চাচ্ছে না, এবং তুমিও এক বাপের একমাত্র ছেলে, তোমারও সন্তানাদি হচ্ছে না, আমার মেয়েরও কোনো রকমের একটা গতি নেই, তো আমার মেয়েটাকে আমি অন্য কোথাও বিয়ে দিব, তোমার সাথে আমি ছাড়াছাড়ি করে ফেলবো, এবং কিভাবে করা যায় তুমি এটা আমাকে বলো। আমি বললাম যে তার মানে কি আপনি কাবিনের টাকার জন্য আপনি মেয়েরা আমার কাছে বিয়ে করাইছেন? কাবিনের টাকার জন্য? উনি আবার বললেন আমি কাবিনের টাকা তোমার কাছে চাই না, আমার মেয়েও কাবিনের টাকা চায় না, কাবিনের টাকা তোমার দিতে হবে না, কিন্তু সম্পর্কটার মাঝে একটা ছাড়াছাড়ি চলে আসবে। এই কথা বলে আমি তখন মারে জানাইলাম যে মা উনি এই কথা বলতেছে। আমার মা তখন আমাকে বলতেছে কি আর বলবে, এখন সন্তানাদি হয় না, সন্তান না হলে তো কোনো মেয়ে স্বামীর সংসার করতে চায় না, এখন আর কি করবি, যদি চলে যায় তা তোর ভাগ্য খারাপ, তোরা আমরা অন্য কোথাও বিয়ে করাবো। এই বলে এর পরের দিন ওর বাবা তখন লয়ারের সাথে কথাবার্তা বলে অল্প কিছুদিনের মাঝে আমার জন্য তখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিল আমার বাড়িতে। ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, মনটা তখন খুব খারাপ হয়ে গেল। আসলে অনেক ভালোবেসে ওকে বিয়ে করছিলাম, এতটাই ভালোবাসছিলাম যেটা আসলে বলে বোঝাতে পারবো না। ডিভোর্স লেটারটা আমাকে দিয়ে দিল, আমি ডিভোর্স লেটার হাতে পাইলাম। হাতে পাওয়ার পর আমার আম্মা বলল যে সিগনেচার করে দে, আমি সিগনেচার করেও দিলাম, ও তখন চলে গেছে। এরপর থেকে মা আমাকে বিয়ে করানোর জন্য মানে প্রচুর পরিমাণের পাগলামি করতেছে, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে মেয়ে দেখতেছে, মানে আমি আর মানে কোথাও বিয়ে করব না, বিয়ে বসবো না। এরকম করতে করতে হঠাৎ করে আমি শুনতেছি নাজমান নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, অন্য কোথায়। ওদের মসজিদের যে হাফেজ কারি মানে ইমাম সাহেব, ওই ইমাম আগেও বিয়ে করছে, ইমামে বিয়ে করার পর ওর বউ মারা গেছে কারেন্টে ধরে, এরপরে সেকেন্ড টাইম উনি নাজমাকে বিয়ে করতে চায়। পরে আমি তখন বিষয়টা, যেহেতু ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা সময় বউ ছিল, এখন ডিভোর্সই, তা আমি ওর সাথে কথা বলার তো কোনো প্রয়োজন, আমি কথা বলি না। কিন্তু এলাকার লোকজন বা আশেপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি যে ওর গর্বে যেহেতু সন্তান হয় না, এই জন্য একটা কোরআনের হাফেজের কাছে বিয়ে দিতে চায়। যদি কোরআনের হাফেজের কাছে বিয়ে দিলে কোনো সন্তানাদি হয়, একটা সন্তান হয়তো হতে পারে, কোরআনের হাফেজের কাছে বিয়ে দিলে, এই কথা মনে করে নাজমাকে তখন ওই হাফেজ কারির কাছে বিয়ে দিল। হাফেজ কারির কাছে ওর বিয়ে দিল এবং আনুষ্ঠানিকভাবেই বিয়ে হলো। হাফেজ কারি ওনাকে বিয়ে করলো, বিয়ে করে ওকে ওর বাবার বাড়িতেই রাখলো, নিয়ে গেল না, মানে ওরা ওর বাবার কাছে রাখলো, মায়ের কাছে রাখলো, ওখানেই রাখলো। এইভাবে সময়গুলো তখন অতিবাহিত হচ্ছিল, বেশি না প্রায় 5 থেকে 6 মাস কেটে গেল, 5-6 মাস। আর এরই মাঝে আমি তখন একটা মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করি। আমি আর নাজমার বিষয় নিয়ে কোনো মাথা কামাই না। আমার আম্মা অদূর চেষ্টা করতেছে আমাকে বিয়ে করানোর জন্য, বিয়ের সাথে আমাকে বিয়ে করানোর জন্য, বাট আমি বিয়েও করি না, আমি আমার মতো করে পড়ে আসি যে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। এরকম করে হাফেজ কারির সাথেও সংসার করতেছে। হাফেজের বউ রাস্তাঘাটে যদিও দেখি একদম বোরকা পরে, হিজাব পরে, চোখ ছাড়া কিছু দেখা যায় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি আর কথা বলি না। এভাবে হাফেজের সাথে 6 থেকে 7 মাস সংসার করলো। 6-7 মাস সংসার করার পরে একইভাবে ওর গর্ভে তখনও কোনো সন্তানাদি হচ্ছে না, মানে তখনও কোনো সন্তান হয় না। এখন সন্তান কেন হয় না এইটুকু কিন্তু বুঝতে পারি না। এবার করলো কি, হঠাৎ করে গুঞ্জন উঠলো যে হাফেজের সংসারও করবে না, হাফেজের সাথেও ডিভোর্স নিয়ে নেবে। হাফেজের সংসার করবে না, সন্তানাদি হয় না, হাফেজের সাথেও ডিভোর্স নিয়ে নেবে। আমি সারা জীবন শুনেছি যে একটা ছেলের যদি বিয়ে মানে সন্তান না হয় সে বউ পরিবর্তন করে, কিন্তু কখনো শুনি নাই একটা মেয়ের যদি সন্তান না হয় তাহলে সেরকম স্বামী পরিবর্তন করে। মানে কি আর বলবো, এমন একটা অবস্থা। যাই হোক, সন্তান হয় না কেন, সন্তান না হওয়ার কারণে ও আবার ওই হাজব্যান্ডকে ছেড়ে দিবে, এই হাজব্যান্ড ভালো না, সন্তান হয় না, এটা ওইটা বলে ওই হাফেজ কারির সাথেও তখন ডিভোর্স হয়ে গেল। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে হাফেজ কারিকে ওদের বাড়ি থেকে মানে ওদের মসজিদ থেকে তখন বিতাড়িত করে দেওয়া হলো, মানে এখান থেকে বিদায়ী করে দিল, যেহেতু ডিভোর্স হয়ে গেছে, এই লোককে এলাকাতে আর রাখবে না, ডিভোর্স করে দিল। আমি তখন মানে মধ্যখানে কেমন যেন একটা তামেশা দেখতেছি যে এইগুলা কি, বিয়ে করাচ্ছে, সন্তান হচ্ছে না, এরপর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি তখন আমার মতো করে পড়ে আসি। আমার মা তখন এই বিষয়গুলোতে অনেক মজা পাচ্ছে। ওজন বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, তারা বলে এই জায়গায় বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এটা এরকম করে আরও এবার প্রায় 2 মাস 2.5 মাসের মতো কাটছে। এই 2-2.5 মাস পরেই ওর পরিবার তখন হঠাৎ করে আরেক জায়গায় মানে মোহাম্মদ বারি নামের এক লোক,
ওই লোকে বিয়ে করে নাই, মানে উনি অনেক বছর ধরে বিদেশে ছিল, বিদেশ থেকে আসছে, মানে সৌদি আরবে ছিল, হজ করছে এবং ভীষণ দিনদার মানুষ, মানে পাঞ্জাবি আছে একদম মুখ ভর্তি দাড়ি। ওই লোকের অনেক বয়স হয়ে গেছে, বিদেশ করতে করতে ভাইদেরকে টানতে টানতে পরিবারকে টানাটানি করতে গিয়ে এই লোকে আর বিয়ে করে নাই। এবং ওই লোকে অনেক বছর পরে বিদেশ থেকে আসছে, এখন ওই লোকের কাছে বিয়ে দিবে। ওই লোকের কিন্তু আবার টাকা পয়সা আছে, মোটামুটি খারাপটা অনেক টাকাই আছে, ওই লোকের কাছে ওকে বিয়ে দেবে। এবং এটা হচ্ছে তার লাইফে তৃতীয় বিয়ে, মানে 3 নাম্বার বিয়ে। আমি তখন চিন্তা করতেছি, তোর বাবা মায়ের মাথায় মনে হয় সমস্যা আছে, যদি সমস্যা নাই থাকবে তাহলে একটার পর একটা মেয়েটাকে এইভাবে বিয়ে দিচ্ছে কেন? আমার কথা তো আর তারা শুনতেছে না, তারা তাদের মতো করে এবার মোহাম্মদ বারি সাহেবের কাছে ওরে আবার বিয়ে দিল। এবার এটা খুব গোপনে দিল, মানে বাড়ির মধ্যে গোপনে দিল, গোপনে বিয়ে দিয়ে দিল। এবং বিয়ে দেওয়ার পরে ওই লোকের সাথে ও তখন সংসার করতেছে, ওই লোকের বাড়িতে নিয়ে গেছে, ওই লোকের বাড়ির যে জায়গায় ওই জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় থাকতেছে। এবং তখন শুনতেছি, মানে মানুষের মুখে শুনতেছে আর কি, লোকমারফতে, যে ওই জায়গায় ও সুখে নাই, ওই জায়গায় ওই সুখে নাই, খুশি নাই, এবং ওর অবস্থা তখন খুব খারাপ। ওই সংসার ও করবে না, ওই স্বামীর সংসার ও করবে না, ওই স্বামীও ভালো না, ওর গায়ে হাত তোলে, এটা করে ওইটা করে, মানে খুব খারাপ একটা অবস্থা। ওই স্বামীর সংসারও করবে না, লোকের কাছে শুনতেছি, মানুষের কাছে শুনতেছি। কয়েক মাস ওই স্বামীর সংসার করছে, কয়েক মাস বলতে এরকমই 8-9 মাসের মতো করছে, করে ওই স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। তা ওর নামে কিন্তু গ্রামের ভিতরে ভীষণ রকমের খারাপ বদনাম আসতেছে। সবাই বলে যে এই মেয়ে এত খারাপ হয়ে গেছে, ওর বাবা মাও খারাপ হয়ে গেছে। ওর বাবা মা কিন্তু কারো কোনো কথা শুনে না। এই যে মানুষ মানা করে বা মানুষ নিষেধ করে, মানুষ কুলটা গালাগালি করে ওদের বাড়িতে আসলে, আসেন কেন আপনারা, আমাকে আদেশ দেন কেন, উপদেশ দেন কেন, আপনাদের কথা শুনবো কেন? উল্টা মানুষের সাথে গালাগালি করে, মানুষকে গালমন্দ করে, মানুষকে মূল্যায়ন করে না। ওর বাবা মা দুজনেই, মানে ওরা যেন একটু অন্য প্রকৃতির মানুষ হয়ে গেছে আর কি, মানে অন্যরকম। যাই হোক, ওইখান থেকেও নাজমাকে, মোহাম্মদ বারি সাহেবের কাছ থেকেও নাজমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওইখান থেকে আমার নাজমাকে বাড়িতে নিয়ে আসলো। আমার ভিতর তখন খুব খারাপ লাগতেছে যে এই মেয়েটাকে একটা দিনের জন্য হলেও তো ভালোবাসছিলাম, ওর সাথে আমার একটা মনের লেনাদেনা ছিল, ও আমার বিবাহিতা বউ। এখন এইভাবে যে এই জায়গায় বিয়েগুলো দিতেছে, আমারও তো নিজের মান সম্মান নষ্ট হচ্ছে। মানুষ তো আমাকে নিয়েও বাজে কথা বলতেছে, আমাকে অনেকে বলে কিরি ওই মেয়ের মাঝে সমস্যা আছে, তোরে ছেড়ে দিল, সবারই ছেড়ে দিতেছে, সমস্যা কি, ওর সাথে কি কেউ পারে না থাকতে, এরকম করে আমাকে বলে। যাই হোক, এবার একটা গ্যাপ দিল, প্রায় 4-5 মাসের মতো একটা গ্যাপ দিল। 4-5 মাস পরে হঠাৎ করে হাফেজ হোসাইন নামের একজন লোক ওদের ওই মসজিদে ইমামতি করার জন্য রাখছে। ওই ছেলেটা একেবারে জোয়ান, যার বয়স ওর থেকেও কম হবে, মানে নাজমার থেকেও বয়স কম হবে, ওদের মসজিদে ইমামতি করার জন্য ওই ছেলেটা রাখছে। এবার মানুষের মুখে মুখে কেমন জানি শুনতেছি ওই ছেলের কাছে নাকি নাজমাকে আবার বিয়ে দেবে। আমি তো বলি আস্তাগফিরুল্লাহ মিন জালিক, একটা মেয়ের কয়টা বিয়ে হয়, মানে একটা মেয়েকে কয়জনই বিয়ে করে, কয়টা বিয়ে হয়? আমি ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা, আমি কথা বলতে পারি না, একেবারে হতভম্ব হয়ে গেলাম যে এইসব কি, মানে ওরে নিয়ে এরকম তামেশা কেন শুরু করছে, বা ওরা আসলে চাচ্ছেটা কি, কেন এরকমটা করতেছে। যাই হোক, আমি আমার মতো করে চুপ রইলাম যে ঠিক আছে কি হয় দেখি। এবার দেখলাম ঠিকই ওই হাফেজ হোসাইনের কাছে ওকে বিয়ে দিয়েছে, কিন্তু বিষয়টা পুরোপূর্ণভাবে গোপনীয়। হাফেজ হোসাইন ওদের বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, ওর সাথে থাকে, কিন্তু বিষয়টা কারো কাছে জানানো হয়নি, কারো কাছেই বলা হয়নি। এভাবে মাস 4 পরে একদিন হাফেজ হোসাইনের সাথে আমার আমাদের বাজারে ওনার সাথে আমার একবার দেখা। তো উনি কিন্তু বিষয়টা জানতো আগে যে ওর সাথে আমার আগে বিয়ে হয়েছে, বিষয়টা উনি জানতো। জানার পরে আমি তখন ওনারে বাজারে ডাক দিলাম যে ভাই একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। তো যেহেতু সে মানে হুজুর মানুষ, খুব বেশি একটা কথা বলতে চায় না, তারপরও ডাক দিলাম, আসছে। আর উনি তো জানে যে নাজমা আমার বিবাহিত বউ ছিল আগে, এই জন্য আমার সাথে কথা বলে না। পরে আমি বললাম হুজুর কিছু মনে করেন না, একটা প্রশ্ন করি, যদি আপনি আমাকে একটু উত্তর দেন, সত্যি করে আপনি কি নাজমারে বিয়ে করছেন? পরে আমারে বলে এই কথা আপনি আমারে কেন জিজ্ঞেস করলেন, একটু মানে রাগান্বিত হয়ে বললো। আমি বললাম দেখেন, রাগ করবেন না, আমার সাথে তো আপনার রাগ করে কোনো লাভ নাই, আমার সাথে রাগ করতেছেন কেন? মানে আপনি কি নাজমাকে বিয়ে করছেন? লোকের মাধ্যমে এরকম গুঞ্জন শুনতেছি। উনি বলে করছে করলি, না করলে নাই, এতে আপনার কি? এই কথা বলে সে মোটামুটি একটা রাগারাগি আমার সাথে করে ফেললো। করার পরে সে তখন এখান থেকে চলে গেছে, মানে ওইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তার সাথে কিন্তু আমার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। একইভাবে ওই লোকের সাথেও 7-8 মাস সংসার করলো নাজমা গোপনে, ওইটা কিন্তু কেউ জানলো না, শুধু নাজমা এবং নাজমার পরিবার আর এই হাফেজ হোসাইন সেই জানছে, আর কিন্তু কেউ জানে নাই। এবার শুনতেছে হাফেজ হোসাইনের সংসারও করবে না, এই ছেলে সংসারও করবে না, এই ছেলে ভালো না, এই ছেলের এই ছেলে সেই, মানে হাজারটা বদনাম, এই ছেলেকেও ছেড়ে দিবে। এখন ওদের ওই গ্রামে তো ওদের যে মসজিদ আছে, ওই মসজিদ ওদের জায়গার ভিতরে, মানে নাজমাদের জায়গার ভিতরেই পড়ছে, এবং হয়তো গ্রামের সবাই ওদেরকে মানে। কিন্তু এই যে একটা মসজিদে ইমাম রেখে ওনার নিজের মেয়ের কাছে বিয়ে দেয়, বিয়ে করে নিজের মেয়েকে, এরপরে আবার
মসজিদে হুজুর বিদায় করে দেয়, এটা তো গ্রামের মানুষের জন্য একটা কলঙ্ক। এই জন্য গ্রামের মানুষ তখন মানে কঠিনভাবে পদক্ষেপ নিল, জানা এভাবে হতে পারে না, আপনি একটা লোককে ধরে আনেন, আইনা বিয়ে করান, বিয়ে করায় আবার এই লোককে ছেড়ে দেন, মসজিদে ইমামকে ধরেন, এগুলো কি আপনি কি মসজিদ দিয়েছেন এখানে হুজুর মানে ছেলে এনে আপনার মেয়েকে বিয়ে করানোর জন্য? এইভাবে সবাই যখন নাজমার বাবার উপরে খেপে গেল, নাজমার বাবা তখন কী করলো, নাজমার নানার বাড়িতে পাঠিয়ে দিল। ও নানার বাড়িতে চলে গেছে। নানার বাড়িতে চলে যাওয়ার পরে আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি, নানার বাড়িতে আসতে ওইখানেই থাকুক। কিন্তু রে ভাই, কয়েক মাস পরে আমি আবারও এক নিউজ পেলাম যে ওর নানার বাড়িতে নিয়ে ওরে মুখলেসুর রহমান নামক এক লোকের কাছে, মুখলেসুর রহমান তিনিও মোটামুটি দিনদার মানুষ, ইমানদার মানুষ, ওই মুখলেসুর রহমান নামক এক মধ্যবয়স্ক লোকের কাছে ওরে বিয়ে দিচ্ছে। ওর নানার বাড়িতে যাই খবর শুনলাম, ওর নানার বাড়িতে যাই শুনতেছি, মানে ওর নানার বাড়ির লোকজনের মুখে শুনতেছে। আমি তখন মানে আমার আর বুঝতে বাকি ছিল না যে ওর বাবা মা দুজনেই পাগল হয়ে গেছে, তাদের মানে আর কোনো রকমের কোনো কিছু নাই, তারা পরিপূর্ণভাবে পাগল হয়ে গেছে। এবং এটাই হয়তো তাদের মেয়েও মনে পাগল হয়ে গেছে। তখন আমাদের গ্রামের মানুষ ওকে নিয়ে চিচি করতেছে, মানে চিচি করার মতো একটা অবস্থা। আমিও তখন বললাম যে ঠিক আছে, করছে যা, লাস্ট জামাইয়ের সাথেও যদি থাকতে পারে, মানে মুখলেসুর রহমানের সাথে যদিও থাকে তা থাকুক না, তারপরেও মেয়েটা একটা স্বামীর সংসার করুক, ভালো থাকুক। বাইরে বিশ্বাস করবেন না, 8-9 মাস পরে একইভাবে শুনতেছে ওর নানার বাড়িতেও ডিভোর্স হয়ে গেছে ওই মুখলেসুর রহমানের সাথে, নানার বাড়িতেও ওই মুখলেসুর রহমানের সাথেও থাকবে না। এবং এরই মাঝে গোপনে আমি ওর নানার বাড়িতে আরেকটা বিয়ের সন্ধান পেলাম, মিজানুর রহমান নামে এক লোককেও নাকি ওইখানে ওর কাছে বিয়ে দিচ্ছে, মানে মিজানুর রহমান ওকে বিয়ে করছে, মানে কয়টা যে বিয়ে করছে তার কোনো হিসাব নাই। তো এই যে ও একটার পর একটা বিয়ে করতেছে, একটার পর একটা স্বামী পরিবর্তন করতেছে, এবং এটা ওর বাপ মাই করাইতেছে, এমন না যে ইচ্ছে করে করে, ওর বাবা মা ধরে বিয়ে করায় আবার ওর বাপ মাই ছেড়ে দেয়। তার কারণ কি ওইটা কিন্তু বুঝতেছি না। এরকম করতে করতে ওর সাথে আমার যোগাযোগ নেই, ও নানুর বাড়িতে থাকে। এরকম করতে করতে হঠাৎ করে একটা পর্যায়ে আমি লাস্টের দিকে যে নিউজটা পেলাম, এটা পাওয়ার পরে আমার মনে হয় আমি দুনিয়াতে নাই। আমি লাস্টের নিউজটা পেলাম যে ওর পরিবার ওর জন্য একটা হিন্দু ছেলে ঠিক করছে, আবার একটা হিন্দু ছেলের কাছে বিয়ে দিবে। এইটা যখন আমি শুনলাম শেষের দিকে, আমি ভাবলাম যে নিশ্চয় ওর বাপ্পায়ের মাথা খারাপ হয়ে গেছে, এই মেয়েটাকে নিয়ে এরকমটা কেন করতেছে। আমার ভিতর তখন এই বিষয়টা নিয়ে মানে আমার ভিতরে মনে হলো যে কোনো না কোনো একটা সমস্যা এই জায়গার ভিতরে আছে। যদি তাই না হবে তাহলে বাবা মা কেন নিজের সন্তানকে, নিজের মেয়েকে নিয়ে এইভাবে পাগলামি করবে, এইভাবে নিজের মেয়েকে নিয়ে জুয়া খেলবে? এটার তো কোনো কারণ হতে পারে না, এর তো কোনো যথার্থ কারণ হতে পারে না। কেন বাবা মা তার সন্তানকে নিয়ে এরকমটা করবে? এটার মাঝে তো কোনো না কোনো একটা কারণ তাহলে লুকিয়ে আছে, এবং এই কারণটাকে এটা আমার বের করতে হবে। এইভাবে কিছুদিন পরে শুনলাম বিয়ে কিন্তু হিন্দু লোকের সাথে হয়নি, তবে হিন্দু লোকের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে। এক পর্যায়ে নাজমা অসুস্থ হয়ে গেল, অনেক অসুস্থ হয়ে গেছে, এবং শুনলাম ওকে ঢাকা হসপিটালে নিয়ে গেছে, ওর অবস্থা খারাপ, অনেক অসুস্থ। ঢাকা হসপিটালে নিয়ে গেছে, আমিও তখন ঢাকার হসপিটালে গেলাম, এবং যাওয়ার পরে গোপনে ওর সাথে দেখা করলাম হসপিটালে। দেখলাম যে ওর অবস্থা অত্যন্ত খারাপ, ও যে বাঁচবে এটা কেউ বলতেছে না, মানে একেবারে শুকিয়ে গেছে, গাল টাল ভেঙে গেছে, মাথার চুল টুল পড়ে যাওয়ার মতো অবস্থা, এবং ভীষণ ভয়ানক একটা অবস্থা। এবং ওর বাবা মায়ের আচার আচরণও দিনে দিনে খারাপ হইতেছে, সবার সাথে খারাপ ব্যবহার করতেছে, কারোর সাথে ভালো কোনো ব্যবহার করে না, কাউকেই দেখতে পারে না, এমন একটা অবস্থা। পরে আমি ঢাকাতে 5 দিন থাকলাম, থাইকা ওদের বাসায় একটা মেয়ে আছে, মানে কাজের মেয়ে আর কি, কাজ করে। ওই কাজের মেয়ের সহযোগিতায় আমি একটু নাজমার সাথে কথা বলতে সক্ষম হলাম হসপিটালে নাজমার সাথে কথা বললাম। ওরে আমি জিজ্ঞেস করলাম যে নাজমা কী হয়েছে। আমাকে দেখে ও কান্না করতেছে, কোনো কিছু বলে না, হসপিটালে বেডে শুয়েছে। ওর মা দেখলে তো আবার কথা বলতে পারবে না, মানে ওর মা এই কাজের মেয়েটারা ওর কাছে রেখে ওর মা বাড়িতে গেছে। তারপরে আমি বললাম যে কী হয়েছে তোমার, আমারে বলবা? ও কোনো কিছুই বলে না, খালি ওর চোখের পানিগুলো পড়তেছে। আমি বললাম নাজমা আমার দিকে তাকাও, কয়টা বিয়ে হয়েছে তোমার? কিছু বলে না। আমি বললাম আমি শুনলাম এখন নাকি একটা হিন্দু লোকের কাছে তোমাকে বিয়ে দিব, এগুলো কী নাজমা? পরে কিছুই বলে না। আমি বললাম তুমি আমারে পছন্দ করো? মুখ দিয়ে এরকম করে, হ্যাঁ। আমারে বিয়ে করবা? হ্যাঁ। আমার সাথে যাবা? হ্যাঁ। আমি বললাম চলো বলছি, উঠে গেছে, মানে এরকম খাটে শুয়েছে, খাট থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমি দেখলাম কাজের মেয়ে আছে, কাজের মেয়ে তারা যেতে দিবে না যেহেতু মেয়ে আছে। পরে আমি বললাম যে চলো আমার সাথে, কিন্তু মানে বেরিয়ে গেছে। কাজের মেয়ে তখন ধরে বলতেছে ভাইয়া কই লইয়া যান ওরে? আমি বললাম শোনো, ওর জীবনটা ওর বাপ্পা নষ্ট করে ফেলতেছে, কোনো না কোনো সমস্যা আছে, আমি ওরে পুনরায় আবার বিয়ে করবো, নিয়ে সংসার করবো, আমার ছেড়ে দাও। পরে বলে না ভাইয়া, ওরে আমার কাছে দিয়ে গেছে হসপিটালে, এখন আপনি যদি ওরে নিয়ে যান তাহলে তো ওর মা বাবা এসে আমাকে ধরবে। আমি তখন কি বলবো? আমি তখন বলবো যে তুমি বলবা যে ও হেঁটে হেঁটে চলে গেছে, ও
ও চলে গেছে এটা বলবা, ওরে তুমি রাখতে পারো না, বা এটা বলবা আমি ওয়াশরুমে গেছিলাম আইসা দেখি উনি নাই। এইভাবে তখন আমি ওর হসপিটাল থেকে অন্য কাপড় চোপড় পরাই ওই কাজের মেরে বুঝেয়া খুব ভাবে আমি ওকে তখন হসপিটাল থেকে বের করে নিয়ে আসি। হসপিটাল থেকে নিয়ে আসা আমার এক আব্বার পরিচিত লোক ছিল, আঙ্কেল ছিল, আঙ্কেলের বাসায় নিয়ে যায়। আর এদিক দিয়ে তো এলাকাতে খবর হয়ে গেছে ওরা পাওয়া যাচ্ছে না, কিন্তু কাজের মেয়েটা অত্যাধিক ভালো, মেয়েটা কিন্তু আমার কথা বলে নাই যে আমি ওকে নিয়ে আসছি বাবু আমার সাথে পালাইছি, এটা কিন্তু বলে নাই। এদিক দিয়ে তারা সিসি ক্যামেরা চেক টেক করে দেখে গেছে যে মেয়ে আমার সাথে গেছে বা আমি নাজমাকে নিয়ে আসছি। পরে তারা তো আমার বাড়িতে আইসা হাঙ্গামা করতেছে, ঝামেলা করতেছে। আমি তখন এই ঢাকাতে রাখছি ওরে, বাট আমি আর বাড়িতে আনি না। বাড়িতে যতই ঝামেলা করুক যাই করুক আমি আমার মতো। আর এদিক দিয়ে আমার মায়ের কাছেও বা বিষয়টা এলাকাতে জানাজানি হয়ে গেল যে আমি নাজমাকে নিয়ে পালাইছি বা নাজমাকে আমি নিয়ে গেছি। তো সেখানে আমার যে দুইটা বোন আছে, দুইটা বোনকে বিয়ে দিলাম এবং আমার বাবা শহরে আছে, তারা তখন খুবভাবে রেগে গেল যে এটাকে আমি কেন করলাম, আমি কেন মেয়েটার এতগুলো বিয়ে হবার পর আবার মেয়েরা হসপিটাল থেকে আমি পালাই নিয়ে আসলাম, মেয়ের সাথে আমি ভাইয়ে গেলাম। তার কারণ কি, আমার আব্বা সহ আমার বোন জামাইরা তখন আমার উপর প্রচণ্ড রকম রেগে গেল যে এটা শাকিল ভাই কেন করলো, সবাই খারাপ ব্যবহার করতেছে। তো আমি তখন ঢাকাতে ওরা রেখে ডাক্তার দেখাইতেছি, ভালো ভালো ডাক্তার দেখাই, বাট কোনো ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না, কোনো রোগ ধরতে পারে না। নাজমাকে বলি যে নাজমা তুমি আমার কাছে সত্য কথা বলো তো, কী হয়েছে তোমার, এতগুলো বিয়ে যে তুমি বসলা বা তুমি যে কোনো কিছু বলো না, তা ঘটনা কী? তাই নাজমার মুখ থেকে আমি এমন এক ভয়ঙ্কর কথা শুনি, যেটা শোনার পরে আমার মনে হলো যে আমি আর দুনিয়াতে না, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। নাজমা আমাকে বলে, জানো তোমাকে যখন বিয়ে করলাম, আমার ঘরে যখন সন্তানাদি হচ্ছে না, তখন আমার মা আর পিয়াসের মা মানে ওর চাচি বলে, আমার মা আর আমার চাচি আমাকে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি রংপুরে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। আমি বললাম হ্যাঁ আমি জানি তো। বলে ওই কবিরাজের কাছে নিলে ওই কবিরাজ মহিলাটা আমাকে দেখে অবাক হয়ে যায়। মহিলাটা আমাকে বলে যে আমি নাকি 7 কপাল নিয়ে দুনিয়াতে জন্মাইছি। ওইখানে যাওয়ার পরপরে মহিলা আমাকে বলতেছে যে একটা সাপ আমার সাথে জন্মাইছে এবং ওই সাপটা আমাকে অনেক পছন্দ করে এবং ওই সাপের একটা আত্মা আমার আর একটা আত্মা, দুইটা আত্মা নিয়ে আমি দুনিয়াতে আসছি। এখন যদি আমার ঘরে কোনো সন্তানাদি হয়, আমি যদি কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তান হওয়া মাত্রই আমি 7 রাজার ধন পাবো। আমি বলি তোমার কথা বুঝি নাই। ও আমাকে বলে আমার যদি একটা সন্তান হয়, মানে যেদিন আমার সন্তান হবে সেদিন আমি 7টা স্বর্ণের কলসি পাবো। এই কথা আমাকে ওই মহিলা বলছে এবং ওই সাপটা আমাকে 7টা কলসি এনে দিবে। তাই আমি বললাম এটা সন্তান হতে হবে কেন? ও বলে হ্যাঁ আমার একটা সন্তান হতে হবে, তবে সেই সন্তানটা মোটামুটি একটা নেককার লোকের, মানে একটা নেক যিনি অনেক ভালো ফরেজগার দিনদার, এরকম একটা লোককে বিয়ে করলে আমার সন্তান হবে। এই কথাটা ওই মহিলা হিন্দু কবিরাজটা বলছে। আমি বললাম তারপর? বলে তারপর আমার আম্মু আমাকে ওখান থেকে নিয়ে আসছে, আনার পরে তোমার এখান থেকে প্রথমে নিয়ে গেল, এরপরে এক এক করে যতগুলো ভালো মানুষ পাইল, যারা দিনদার মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, এরকম লোকগুলোর কাছে একের পর এক আমার আম্মা আমাকে বিয়ে দিতে থাকলো। আমি বললাম তারপর? বলে এরকম একটার পর একটা আমাকে বিয়ে দিতেছে আর আমিও বিয়ে বসতেছি। আমার ভিতরে তখন লোভটা ঢুকে গেল। তো আমি বললাম তারপর? বলে শেষ পর্যন্ত প্রায় 5টা বিয়ে করে ফেলার পরেও যখন আমার গর্ভে কোনো সন্তানাদি হচ্ছে না, আমার মা আর আমার চাচি ওই মহিলার কাছে যাওয়ার পরে সর্বশেষ মহিলা বলল যে একটা কাজ করেন, ওনার পরিচিত একটা হিন্দু ছেলে আছে এবং মানে ঠাকুর বলল যে ওনার কাছে বিয়ে দেন, এবার হয়তো ওনার কাছে বিয়ে দিলে সন্তান হতে পারে। ঠিক তখনই আমি অসুস্থ হয়ে গেলাম শারীরিকভাবে অনেকটা, মানে এই টেনশন আর নিতে পারতেছিলাম না এবং সেখান থেকে হসপিটাল থেকে তুমি আমাকে নিয়ে আসছো। আমি তখন বললাম তাহলে কী করা যায়? আমার চাচি ছিল এখানে ঢাকাতে, দুঃসম্পর্কের এক চাচির সাথে তখন বিষয়টা আলাপ করলাম। চাচি আমারে বলে যে চট্টগ্রাম সীতাকুণ্ডে একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে আমার বউটাকে নিয়ে দেখাইতে। বলো ওই কবিরাজের কাছে নিয়ে যাও এবং ওই কবিরাজটা অনেক ভালো, ওনার কাছে নিয়ে দেখাও, দেখাইলে তোমার বউয়ের মূল ঘটনা কি, কেন এরকম ঘটনাগুলো ঘটতেছে, তার বাবা মা কেন এটা করতেছে, এগুলো নিলে তুমি জানতে পারবা। পরে এই কথা বলার পর আমি তখন ওকে নিয়ে সীতাকুণ্ড ওই কবিরাজের কাছে গেলাম। বৌদ্ধ কবিরাজ ছিল উনি। ওই বৌদ্ধ কবিরাজের কাছে নেওয়ার পরে বৌদ্ধ কবিরাজ তোকে দেখে অবাক হয়ে গেছে। দেখে বলতে সেটা আপনি কী রুগী নিয়ে আসছেন আমার কাছে? উনি তো আর বেঁচে না, উনি তো অনেক আগেই মেরে ফেলছে। কে মেরে ফেলছে? পরে ওই বৌদ্ধ কবিরাজের কাছে জানতে পারে ওর চাচি ওর নামে তাবিজ করছে। চাচি ওর নামে তাবিজ করছে, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে এটা করছে, এবং ওই ব্ল্যাক ম্যাজিকের কারণে ওর ঘরে কোনো সন্তানাদি হয় না এবং মেয়েটা মারা যাইতে বসছে, মেয়েটা মারা যাবে। শুধু ওকেই করে না, ওর বাবা মাকেও করছে, যার কারণে ওই চাচি যা বলে ওর বাবা মা তাই করে, শাশি যেটা বলে বাবা মা সেটাই করে। আমার তখন আর বুঝতে বাকি ছিল না এটা পিয়াসের মা পিয়াস মৃত্যুর একটা প্রতিশোধ দিচ্ছে নাজমা এবং নাজমার পরিবারের উপরে।
আমি তখন হুজুরকে বললাম যে হুজুর কী করা যায়, মানে ওই ঠাকুরকে বললাম যে কী করা যায় আপনার বৌদ্ধ কবিরাজটাকে। তিনি তখন আমাকে তাবিজ দিল, পানি পড়া দিল, দিয়ে বললে এগুলো সেবন করান, আর মেয়েটাকে তার চাচির শরণাপন্ন হতে দিয়েন না। মেয়েটাকে নিয়ে আপনি যদি ঢাকায় থাকেন অথবা ঢাকায় থাকেন তারে আর বাড়িতে নিয়েন না। ফোনের মাধ্যমে তখন মাকে বিষয়গুলো জানালাম। মা তখন একই কথা বলতেছে, ওই মেয়েরে ছেড়ে তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বোনের জামাইরা তোর বোনেরা তোকে মেরে ফেলবে, তোরে মাইনে নিব না, তোরে এই করব, তোরে সেই করব, মানে খুব ভাবেই হচ্ছে তারা খারাপ আচরণ করতেছে। মারে বললাম যে মা তুমি ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। আমার 2 বোন জামাই তখন এতভাবে রাখছে যে এরকম 5-6 বিয়ে হওয়া মেয়েটাকে আমি পুনরায় আবার কেন বিয়ে করলাম। আমার বাবা ডিরেক্টলি বলে দিতেছে তুই আমার সন্তান না, আমি তোর সন্তান হিসেবে মানবই না এবং তোর কোনো কথা আমি শুনবই না। আমার বাবাও আমার কথা শোনে না, মাও শোনে না, আমার বোনেরাও শোনে না। আমি মধ্যখানে পড়ে গেলাম একটা মহা গণ্ডগোলে। তারপরও নাজমার জীবন বাঁচাতে হবে। নাজমার জীবন বাঁচানোর জন্য আমি তখনও মাছ ধরিয়ে সাঁতার কেটে যাচ্ছি যে আমার নাজমাকে বাঁচাতে হবে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নাজমাকে নিয়ে আমি তখন ঢাকাতেই আছি। আমি ঢাকাতে একটা চাকরি নিয়েছি, ছোট্ট একটা চাকরি, সেই চাকরি করতেছি, ঘর ভাড়া নিয়ে নাজমাকে নিয়ে থাকতেছি। এমন করে সময়গুলো কাটতে কাটতে রে ভাই আলহামদুলিল্লাহ একটা সময় আমি হঠাৎ করে নাজমার মুখ থেকে সুখবর শুনতে পাই যে নাজমা নাকি বাচ্চা কনসেপ্ট করছে, বেবি কনসেপ্ট করছে। ও আমাকে বলে এবার আমি 7 রাজার ধন পাবো। আমি বললাম এই তুমি কি পাগল হয়ে গেছো, তুমি 7 রাজার ধন পাবো? আমাকে বলে হ্যাঁ, এখন তোমার এইগুলো তোমার চাচি একটা ভৌরঙ্গা দিয়ে তোমার জীবনটা নষ্ট করছে, এখন তুমি 7 রাজার ধন পাইবে, এটা কোনো কথা নাকি? তা আমাকে বলে না আমি 7 রাজার ধন পাবো, মানে অত্যাধিক খুশি হয়। আমি এত খুশি হওয়ার কিছু নাই, এগুলো ভ্রান্ত মিথ্যে কথা, এসব কথা বলা কাল্পনিক এবং এগুলো বলা শিরিক, এসব কথা বইল না। আমি ওর এসব বলতে নিষেধ করি, কিন্তু বাবা ডিরেক্টলি বলে দিয়েছে গ্রামের ভিতরে যে মোহাম্মদ শাকিল হাসান নামের আমার কোনো ছেলে নাই, আমার ছেলের আমি কোনোভাবেই মেনে নিই, এটা আমার ছেলে না। এবং এদিক দিয়ে নাজমার পরিবার নাজমার সাথে কোনো যোগাযোগ রাখে না, কথাবার্তা বলে না, তারাও নাজমাকে মেয়ে হিসেবে আর গণ্য করে না। কেন নাজমা আমার সাথে আবার চলে আসলো ওই হিসাবে। পরে এমন করতে করতে সন্তানটা বড় হচ্ছে, মাকে বললাম যে মা তুমি এসে একটু আমার দেখে যাও, নাজমার ঘরে সন্তান হবে, তুমি একটু আসো। মার কথা একটা যে মা আসবে না, মা ঢাকাতে আসবেই না, এবং নাজমার ঘরে কী হয় না হয় নাজমানার মেয়ে মানে নাজমানার ছেলের বউই না, উনি মেনেই নেয় না। এমন করে তখন বসে আছি, দেখা যাক আল্লাহ তাআলা কী করে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ডাক্তারের ডেট অনুযায়ী আমি আগের দিন নাজমাকে হসপিটালে ভর্তি করাই দিলাম। ডাক্তার বলে যে পেটে যে বাবুটা আছে, বাবুটা অনেক মোটা হয়ে গেছে, বাবুটার স্বাস্থ্য বেড়ে গেছে, অনেক স্বাস্থ্য বাড়ছে। আমি আগের দিনে হসপিটালে নিয়ে ঢাকাতে হসপিটালে নিয়ে ভর্তি করাই রাখছি এবং টাকা পয়সাও মজুদ রাখছি যে দেখা যাক কী হয়। এইভাবে সময়টা কাটতে কাটতে রাত্র প্রায় 1টার দিকে ওর ব্যথা উঠছে, 1টার দিকে ব্যথা উঠছে। আবার আমাদের বাসার পাশের বাসায় একটা মহিলা, তিনি আবার ভালো, তিনি আমাকে সাহায্য সহযোগিতা, তিনি আমার সাথে হসপিটালে ছিল। 1টার দিকে ব্যথা উঠলো এবং ব্যথা ওঠার পরে আমি তখন নাজমারে নিয়ে মানে ডাক্তারকে ডাকলাম যে ব্যথা উঠছে। ডাক্তার বলে ঠিক আছে নিয়ে আসেন ভিতরে। তারপরে ডাক্তার দেখলো, দেখে বলতেছে অপারেশন করতে হবে, বাবুর কন্ডিশন ভালো না। আমি যে ঠিক আছে অপারেশন করতে হলে অপারেশন করেন, এবং অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আপনার 1টা বাজে নিয়ে গেল, 3টে বেজে গেছে, তখনও কোনো রিপোর্ট আসে না। জিজ্ঞেস করলাম কী হয়েছে? ডাক্তার বলে অপেক্ষা করেন জানাচ্ছি, অপেক্ষা করেন জানাচ্ছি। প্রায় 3:30 বাজে, ফজরের কিছুক্ষণ আগে একজন মহিলা নার্স ওইখান থেকে বের হয়ে আমাকে বলল যে আপনি কি নাজমার হাজব্যান্ড? আমি বললাম জি আমি নাজমার হাজব্যান্ড। পরে বলো আপনি একটু শক্ত হন, শোনেন আপনার বউ এবং আপনার একটা পুত্র সন্তান হয়েছে, দুজনেই মারা গেছে। ছেলেটা হওয়ার কিছুক্ষণ বেঁচে ছিল এবং বাঁচার পরে ছেলেটা মারা গেছে, এবং বাচ্চা প্রসব করার সময় আপনার ওয়াইফ মারা গেছে। আমি বললাম এটা কী বলেন আপনি? আমার সুস্থ সবল বউ আমি অপারেশন থিয়েটারে পাঠাইলাম, ওর তো কোনো অসুস্থতা ছিল না, বলে মারা গেছে। আর আপনারা কি নিয়ে যাবেন? যদি নিয়ে যান তাহলে এখানে জানাজানি হলে এটাকে লাশ কাটবে বা এটা ঝামেলা হতে পারে, নিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যান। আমি তখন এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে ঢুকালাম, অ্যাম্বুলেন্সে ঢুকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বের করলে অ্যাম্বুলেন্স বলেছে ভাই কই যাব? আমিও চিন্তা করতেছি কই যাব, লাশ নিয়ে কোথায় যাব? বাড়িতে তো যাওয়া যাবে না, আব্বা আম্মা তো আর আমার কথা শুনবে না, আর নাজমার বাবা মাও তো আমার কথা মানবে না, যে নাজমা মারা গেছে এটাও তো তারা শুনবে না। এবার আমি লাস্ট পর্যন্ত নাজমারে গাড়িতে উঠে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের আজানের পরে নাজমার বাবার নাম্বারে কল দিলাম। কল দিয়া বললাম যে বাবা আপনি কই, একটু কেশপুরে আসেন, আমাদের বাজার আছে একটা কেশপুর, কেশপুরে আসেন। বলে কেন? আমি বললাম আসেন। উনি কেশপুরে আসলো। আমি যখন রংপুরে পৌঁছালাম দেখলাম উনি দাঁড়ায় আছে, অ্যাম্বুলেন্স দেখে উনি বলে কী হয়েছে, অ্যাম্বুলেন্স কেন? আমি বললাম বাবা নাজমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছিল, ওই সন্তানটা হওয়ার সময় নাজমা মারা গেছে,
সন্তানটাও মারা গেছে। এ বলা মাত্র উনি এখানে অজ্ঞান হয়ে গেছে, মানে আর কোনো কথা নেই, এটা বলে জ্ঞান হারাই ফেলছে। এবার ওনারা নিয়ে ওনাকে ডাক্তারের কাছে নিলাম, নেওয়ার পরে ডাক্তার ওনার জ্ঞান ফিরেছে, ফিরানোর পরে উনি চিৎকার চেঁচামেচি শুরু করছে। এবার উনি বাড়িতে ফোন দিছে, ওনার ওয়াইফ আরও ওনার যে আত্মীয় স্বজন আছে তারা সবাই দৌড়ে আসছে তখন ক্যাশপুরে। আইসে সবাই অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তখন লাশ দাফনের ব্যবস্থা করছে, লাশ দাফন করছে। আমার ছেলেকে এবং আমার বউকে পাশাপাশি কবর দিয়েছে নাজমাদের বাড়িতে, নিজের বাড়ির ভিটাতে, ওই সেই লিচু বাগানের পাশে, যে লিচু বাগানে নাজমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, বা লিচু বাগানে আমি দেখেছিলাম নাজমা পিয়াসের সাথে কথা বলতে। লাশ মাটি দেওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের উঠানে বসে আছি, হঠাৎ করে বাড়ির মধ্যে পুলিশ আসছে। পুলিশ আসলো, আইসা কোনো কথা নেই আমার জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মোহাম্মদ সাকিব হাসান, আপনি কি এই মৃত নাজমার হাজব্যান্ড? আমি বললাম যে জি। তো আমাকে হ্যান্ডকাপ পড়াই দিল, হ্যান্ডকাপ পরে আমাকে নিয়ে গেল। জানতে পারলাম আমার শাশুড়ি আমার নামে মামলা করে দিয়েছে, যে আমি ওনার মেয়েরে মাইরে ফেলছি। মামলা করে আমাকে তখন নিয়ে গেল জেলে নিয়ে যাওয়ার পরে পরিশেষে আমার আব্বা যেহেতু আর্মিতে চাকরি করতো, আমার আব্বা তখন আইনি প্রশাসন তো নিয়মকানুন বুঝতো, আমার আব্বা তখন প্রশাসনিকভাবে যে হসপিটালে নাজমা মারা গেছে সেই হসপিটালের ডেথ সার্টিফিকেট সব কিছু নিয়ে আমাকে প্রায় 1 মাস পরে জেল থেকে বের করে আনে। 1 মাস আমার আব্বার টাইম লাগে, ওইখান থেকে আব্বা আমাকে বের করে আনে। আনার পরে পরিবার থেকে তখন খুবভাবে প্রেশার দেওয়া হয় যে বিয়ে শাদী কর। আমি আর বিয়ে শাদী করতে চাই না। প্রায় 1.5 বছর পরে পরিবারের চাপে পড়ে দেন আমি পুনরায় আরেকটা বিয়ে করি, এবং এখন যাকে বিয়ে করছে আমার এই বউ মাশাআল্লাহ অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি, এবং আমার 2টা কন্যা সন্তান আছে। এই মুহূর্তে কোনো ছেলে নাই, বাট নাজমার যে প্রপার্টি ছিল, নাজমার আব্বা এখনও বেঁচে আছে, বাট খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তিনার প্রপার্টি বেশিরভাগই মসজিদ মাদ্রাসায় দান করে দিচ্ছে, এবং যেটুকুন আছে এটুকুন তিনি মারা যাওয়ার পরে হয়তো ওই পিয়াসের বাবা মায়ের মালিক হবে। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি আজও নাজমার বাবা মাকে বিশ্বাস করতে পারলাম না যে পিয়াসের মা ওনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে, নাজমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ওনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করছে পিয়াসের মা। এটা আমি আজও নাজমার বাবা এবং নাজমার মাকে বিশ্বাস করাতে পারলাম না। তারা আজও একইভাবে আমাকে দোষারোপ করে যাচ্ছে ওনার মেয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু ওনারা আজও বলে না যে ওনারা 7 রাজার ধনের লোভে যে মেয়েটাকে 6টা বিয়ে দিয়েছে, এটা তারা আজও স্বীকার করে না। যাই হোক আপন ভাই, আমার এই মুহূর্তে আমি ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসা বাণিজ্য আছে, তার পাশাপাশি মাঝে মাঝে আপনার এই গল্পগুলো শুনে ভালো লাগে শুনতে। যেদিনে মনটা খারাপ থাকে সেদিনে আপনার একটা গল্প ছেড়ে দিই, পুরোটা গল্প শুনি সারা রাত জেগে, গল্প শুনতে অনেক ভালো লাগে আমার। সেখান থেকে আসলে আপনার সাথে পরিচয় বা আপনার কাছে আমার কথাগুলো বললাম। যদি আপনি মনে করেন আমার গল্প প্রচার করবেন দেন করতে পারেন। এ হলো আমার ঠিকানা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ শাকিল হাসানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে কান নিয়েছে চিলে, এই কথা ভেবে আমরা কানে হাত না দিয়ে শুধু চিলের পিছনেই দৌড়াই। ঠিক তেমনি একজন দিনদার মানুষের কাছে যদি নাজমার বিয়ে হয় তাহলে নাজমা 7 রাজার ধন পাবে, এই কথা নাজমাকে বলল এক হিন্দু কবিরাজ। এক হিন্দু মহিলা কবিরাজ বলে দিল যে আপনার মেয়েরা যদি দিনদার একটা পুরুষের কাছে বিয়ে হয় তাহলে সেখানে আপনাদের মেয়ের ঘরে একটা পুত্র সন্তান হবে, এবং ওই সন্তানটা হওয়ার পরেই যেদিন সন্তানটা হবে সেদিনে কোনো না কোনোভাবে আপনার মেয়ে 7 রাজার ধন পাবে। এই কথা বিশ্বাস করে নিজের মেয়েকে 6 থেকে 7টা বিয়ে দিল এক বৃত্তশালী পরিবারের মহিলা। নাজমার বাবার কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল, তিনি কিন্তু বিদেশে ছিল, অনেক প্রপার্টির মালিক। এরপরেও এই লোভের বশবর্তী হয়ে, আসলে এটা কি লোভের বশবর্তী ছিল নাকি নাজমার চাচির ব্ল্যাক ম্যাজিকের তাড়নাই করছে, কেন করছে আসলে এটা আমি জানি না, কিন্তু করেছে। এখানে কিছুটা হলেও নাজমার মায়ের লোভ ছিল। আজকে এই গল্প থেকে এটাই শিখেন যে আপনার মেয়েকে দিয়ে আপনি ব্যবসা করেন না। অনেক মা আছে, আমি মায়েদের প্রতি রেসপেক্ট সম্মান ভালোবাসা রেখে বলে, অনেক মা আছে নিজের মেয়েকে দিয়ে আসলে ব্যবসা করে। যেমন একটা ছেলের কাছে বিয়ে দিল, এই ছেলে টাকা পয়সা নাই, ছেলে গরিব, ভালো মেয়েটা দেখতে শুনতে সুন্দরী, অন্য একটা জায়গা থেকে ভালো একটা বিয়ের প্রপোজাল আসছে, ওই ছেলে টাকা পয়সা আছে, তখন করে কি এই স্বামীর কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসে, আইনা ওই টাকা পয়সাওয়ালা ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দেয়। আচ্ছা, আপনি যে এই ছেলেটার কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসলেন, ছেলেটার তো কোনো অপরাধ নাই, তার কোনো অপরাধ আছে? বিনা অপরাধে যে আপনি আপনার মেয়েটাকে এখান থেকে আইনে অন্য একটা জায়গায় বিয়ে দিলেন,
এই ছেলের তো একটা অভিশাপ আপনার মেয়ের উপরে লাগবে, এই ছেলের তো একটা অভিশাপ আপনার মেয়ের উপরে লাগবে, তখন আপনি কি করবেন? আর একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে, কারো মন ভেঙে, কারো হৃদয়ে আঘাত করে সুখী হওয়া যায় না ভাই, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। এই পর্যন্ত কাউকে আঘাত করে, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারেনি, আর ভবিষ্যতে পারবেও না। এটা কোনো অভিশাপ না, এটাই প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।